আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বছরকে নিয়ে দীর্ঘ প্রায় 4 মাসের মতো হয়ে গেছে। আমরা নিয়মতান্ত্রিক ভাবে দর্স করেছি, তামরিন করেছি, মুহাজারা করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা প্রায় পরীক্ষার কাছাকাছি এসে গেছি। ইনশাল্লাহ, যেভাবে আমরা বলেছিলাম ভর্তি বিজ্ঞপ্তিতে, ঠিক ওইভাবেই আমাদের পরিপূর্ণ 4 মাস আমরা প্রায় ওইভাবেই পরিচালনা করা হয়েছে, ওইভাবেই সবকিছু হয়েছে। ইনশাল্লাহ বাকি যে সময়গুলো আছে, এই সময়গুলো এই নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ অতিবাহিত হবে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে গতকালকে আমরা কাওয়াইদুল ফিক কিতাবটার শেষ করেছি। প্রথমে আমরা পড়েছিলাম বছরের শুরুতে ফারায়েজের উপরে। শেখ কাউসার আলম সাহেবের কাছে আপনারা পড়েছেন। ওনার কাছে আমাদের এটা নেশাবভুক্ত, কিন্তু নেশাবভুক্ত ফারায়েজ হলেও কিন্তু পরীক্ষার নেশাবভুক্ত নয়। আমাদের ইফতা বিভাগের ছাত্রদের অতিরিক্ত যোগ্যতার জন্য, ইস্তেদাতের জন্য অতিরিক্ত কিছু জিনিস আমরা পড়িয়ে থাকি, যেটা আহ আপনাদের নেশাবের না, কিন্তু আমরা অতিরিক্ত হিসেবে পড়িয়ে থাকি। তো ফারায়েজটাও এরকম ছিল, অতিরিক্ত হিসেবে পড়ানো হয়েছে। যাদের সময় সুযোগ আছে ওইগুলো মোতালা করবেন, আরো বেশি ফায়দা হবে ইনশাল্লাহ। আর আমাদের নেশাবভুক্ত যে কিতাবগুলো আছে তার মধ্যে প্রথম যে কিতাবটা আমরা পড়লাম দীর্ঘ সময় নিয়ে, এই কিতাবটা বেশি সময় লাগে। কাওয়াইদুল ফিক কিতাবটা, যেহেতু কিতাবটা অনেক বড়, তারপর আপনারা জানেন ওই কিতাবের মধ্যে মোট 426টা কায়দা আছে। বাকি যে কিতাবগুলো আপনারা পড়বেন, উসুল ইফতা ওয়া আদাবুহু, আল আসবান নাজায়ের, মুকাদ্দিমাতুদ দুরুল মুখতার, আনুষঙ্গিক সবগুলো কিতাবে আহ যদিও ওইগুলো কিছু কিছু বড় আছে, কিন্তু এই কিতাবের তুলনায় একটু কম। আজকে আমরা তো কোনো নতুন কিতাব শুরু করব না, নতুন কিতাব ইনশাল্লাহ পরীক্ষার ছুটির পরে নতুন কিতাব শুরু হবে। উসুলে ইফতা ওয়া আদাবুহু নামক যে কিতাবটা আছে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওই কিতাবটা শুরু হবে। এখন আপাতত শুধু আহ পরীক্ষা কিভাবে আপনারা দিবেন, পরীক্ষার নিয়ম কানুন কি, এই বিষয়ের উপর আজকে পরিপূর্ণ ক্লাসে আলোচনা করা হবে। হয়তো আপনারা অনেকে আছেন নিয়মতান্ত্রিক ভাবে দর্শে উপস্থিত হতে পারেননি, আহ ইচ্ছা থাকলেও পারেননি, অথবা অলসতা করেও পারেননি, যে কোনো কারণেই হোক না কেন। কিন্তু আজকের দর্শটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যে 4 মাস পড়লেন, এই 4 মাস পড়ার পরে এখন প্রথম সাময়িক পরীক্ষা। এই পরীক্ষাটা কিভাবে দিবেন, কি নিয়ম কানুন ফলো করতে হবে। অনেকে আছেন অনলাইনে জীবনের প্রথম, এর আগে কখনো অনলাইনে লেখাপড়া করেননি, বা অনলাইন সম্পর্কে খুব কম বোঝে। এতে করে হতাশার কিছু নেই, পেরেশানির কিছু নেই। আপনারা দেখেছেন আমরা এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসগুলো আপনাদেরকে শিখিয়েছি, যাতে করে যে একদমই অজ্ঞ, কিচ্ছু পারেন অনলাইনের মানে ওটাও পারে না, সেও যেন বুঝতে পারে, ওইভাবে প্রতিটা বিষয় আপনাদেরকে ভিডিও করে দেওয়া হয়েছে, ক্লাসের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে, লিখিত ভাবে মাদ্রাসার গ্রুপে দেওয়া হয়েছে, কেউ না বুঝলে ব্যক্তিগতভাবে বোঝানো হয়েছে। আবার যারা একটু ভালো বোঝে তারা আবার অনেকে বিরক্ত হয়েছে যে কপি করা লাগে কিভাবে, এটাও আবার দেখায়, হাস্যকর। বুঝেছেন? কেউ কেউ বলে কি কপি করা লাগে কিভাবে, এটাও আবার শেখায়, হাস্যকর জিনিস। এই যুগে কপি করতে পারে না এরকম লোক আছে? না ভাই, আপনি পারেন, কিন্তু আমাদের এই যুগে না থাকলে আমাদের আলেমদের মধ্যে আছে, কপিও করতে পারেন। এমনও মানুষ আছে যে ইউটিউবে গিয়ে ভিডিও দেখবে কিভাবে মাদ্রাসার ক্লাসের ভিডিও, এই ভিডিওটা পর্যন্ত বের করতে পারে না, নিয়মটা বোঝে না সে। অথচ মাদ্রাসার ইউটিউব চ্যানেলের নামটা মানহাল টিভি লিখে ইউটিউবে গিয়ে সার্চ দিলেই আমাদের চ্যানেলটা চলে আসবে।
এরপরে চ্যানেলের নামের উপর হাত দিয়ে টাচ করলেই আহ আপনার সামনে সবগুলো বিষয় চলে আসবে, হোম চলে আসবে, ভিডিওস চলে আসবে। ভিডিওস এর উপর ক্লিক করলে সবগুলো ভিডিও ধারাবাহিক ভাবে একটা পর একটা আসতে থাকবে। আপনার যেটা দরকার সেটার উপর ক্লিক করবেন, ভিডিও চালু হয়ে যাবে। এই ছোট্ট প্রসেসটাও অনেকেই জানে। যেমন আজকে এক ভাইয়ের মাধ্যমে আমি বুঝলাম। তো কিছু কিছু বিষয় আছে, একটা কথা সবসময় মাথায় রাখবেন। আপনার কাছে অনেক জটিল মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, কিন্তু অন্যান্য মানুষদের কাছে বা উস্তাদদের কাছে, সাধারণ যারা মোবাইল ইউজ করে বা অনলাইন বোঝে তাদের কাছে খুবই ইজি মনে হবে। এই কারণে কখনো যদি কোনো উস্তাদ একটু বিরক্তি প্রকাশ করে বা একটু কর্কশ ভাষা ব্যবহার করে, এতে বিরক্ত হওয়ার কিছু নেই। অনেকেই আছেন আমাদের এখানে পড়তে এসেছেন সবাই, কেউ কেউ আছেন বড় বড় মাদ্রাসার মুহতামিম বা হাদিসের দর্স দেন, অথবা বড় কোনো মসজিদের খতিব। সব ঠিক আছে, আপনার জায়গা হিসেবে আপনি ওইখানে পারফেক্ট, কিন্তু এখানে কিন্তু আপনি ওই জায়গার সাথে তুলনা করলে হবে না। হ্যাঁ, আমাকে এখানে ধমকি দিল বা আমাকে একটা কর্কশ ভাষা কথা বললো, পড়বই না। না ভাই, এরকম মন মেজাজ হলে পড়া আপনার হবে না, এলেম অর্জন হবে না। আপনি মাদ্রাসা যখন পড়েছেন ওইখানে যেরকম তালিবুল এলেম ছিলেন, ঠিক এখানে অনলাইন হলেও এখানেও কিন্তু আপনি তালিবুল এলেম। ওইখানে অফলাইন ছিল, এখানে অনলাইন। আপনার মধ্যে একটা মাদ্দা থাকতে হবে, শিখার মাদ্দা থাকতে হবে। উস্তাদ যদি কখনো কর্কশ ভাষায় কিছু বলেও, আর কর্কশ ভাষা হওয়ার অনেক কারণ থাকতে পারে। সেটা কি, অন্য কোনো ছাত্র কোনো খারাপ ব্যবহার করেছে, অথবা অন্য কোনো ছাত্র অনেকগুলো ছাত্রকে অনেকক্ষণ সময় ধরে বুঝিয়েছে, আবার এর মাঝে আপনি আবার আরেকটা নিয়ে এসেছেন, আপনাকে বোঝানোর পর আপনি বোঝেননি, তখন একটু রাগ হয়েছে। বিভিন্ন কারণ থাকতে পারে, ফ্যামিলিগত কারণ থাকতে পারে, শারীরিক সমস্যার কারণে থাকতে পারে, অসুস্থতার কারণ থাকতে পারে। মানুষের মন মেজাজ সবসময় এক থাকে না। আবার এমনও হয় কোনো কোনো উস্তাদ কোনো কোনো মানুষের নরম তবিয়তের হয়, আবার কোনো মানুষ গরম তবিয়তের হয়। নরম তবিয়ত হলে সে আল্লাহর ওলি হয়ে গেছে, আর গরম তবিয়তের হলে সে জাহান্নামী হয়ে গেছে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নরম তবিয়তের ছিলেন, এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব গরম তবিয়তের ছিলেন। তারাও কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে দুনিয়াতে থাকে। তো এইরকম ভাবে আপনার ওস্তাদদের মধ্যেও বা সাধারণ মানুষদের মধ্যেও এরকম আছে, এটা আপনার ভাবতে হবে। এক একজনের বোঝানোর পদ্ধতি, এক একজনের বলার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে। এই কারণে আপনি একটা আপনাকে একটু কর্কশ ভাষা বা একটু গরম ভাষায় কিছু বললে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, না আমি আর পড়বই না এখানে, কেন আমাকে এভাবে বলা হোক। না ভাই, এরকম চিন্তা রাখলে হবে না। যেখান থেকে আপনি ফায়দা অর্জন করতে চান, ওইখানে আপনাকে আঠার মতো লেগে থাকতে হবে। কখনো যদি কোনো ইসলাহের জন্য কোনো গরম কথাও বলে, এটা মাথা নুয়ে আপনি এটাকে মেনে নেবেন যে এর মধ্যে আমার ফায়দা আছে। হ্যাঁ, যখন শরীয়ত বিরোধী কিছু বলবে ওটা তো কখনোই তাৎ করা যাবে না। যেটা আমরা কায়দার মধ্যেও পড়লাম, কাওয়াইদুল ফিকহ কিতাবের মধ্যে, যে নজ বিরোধী কোনো কথা যদি নিজের বাপ মাও যদি বলে, তারপর এটা মানা যাবে না। হাদিসেও বলা হয়েছে, আবার আমরা কায়দার মধ্যেও পড়েছি। সুতরাং আপনাদেরকে বলবো, ইতিমধ্যে আহ আমাদের একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, সামনেও ইনশাল্লাহ আরো দীর্ঘ সময় রয়েছে। সবাই একটু ধৈর্যের সাথে এবং মানার একটা তবিয়ত নিয়েও পড়ালেখা করবেন, ইনশাল্লাহ আপনার ফায়দা হবে। কখনো ওস্তাদ কোনো শাসন করলে এটাকে মনে করবেন যে আমার ভালোর জন্য করেছে। শরীয়ত বিরোধী হলো এটা ভিন্ন বিষয়। ইনশাল্লাহ আমাদের এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। আর শরীয়ত বিরোধী কোনো রকম কাজের জন্য আপনাকে আদেশ বা নির্দেশ বা কিছু বলাও হবে না। যাই হোক, এটা আনুষঙ্গিক প্রসঙ্গে কিছু কথা বললাম। আজকে আমরা পরীক্ষার বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার এলান দিয়ে জানিয়েছি আপনাদের পরীক্ষা হবে মাত্র দুইটা। একটা হলো কাওয়াইদুল ফিক, অর্থাৎ যে কিতাবটা আপনাদেরকে পড়ানো হলো বেশ কিছুদিন ধরে, এই কিতাবটা। আর আরেকটা পরীক্ষা হবে তামরিন। কাওয়াইদুল ফিকটা পরীক্ষা হবে শনিবারের দিন। আজকে হলো মঙ্গলবার, সামনে যে শনিবার আছে, শনিবার দিন রাত 7টার সময়, সন্ধ্যা 7টার সময় প্রশ্ন দেওয়া হবে, ঠিক সন্ধ্যা 7টার সময় প্রশ্ন দেওয়া হবে মাদ্রাসা গ্রুপে। এরপরে রাত 10টার মধ্যে লিখে আপনারা জমা দিয়ে দিন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদেরকে, রাত 10টার মধ্যে লিখে জমা দিতে হবে। লেখা কিন্তু 3 ঘন্টা লেখা থাকবে না, লেখা আধা ঘন্টা।
কিন্তু সময় থাকবে বেশি, 3 ঘন্টা 2.5 ঘন্টা বেশি থাকবে, যাতে করে আপনারা সুন্দরভাবে ধীর স্থির ভাবে নামাজ কালাম করে কেউ খাওয়া দাওয়া করতে চাইলেও খাওয়া দাওয়া করতে পারবেন। আপনি যাই করেন কোনো সমস্যা নেই, সবই করতে পারবেন, কিন্তু পরীক্ষাটা আগে ভালো মতো দিয়ে তারপর আপনি পড়েন, তাহলে আপনি ইতমিনানের সাথে কাজ করতে পারবেন। কারো যদি ছুটির প্রয়োজন হয় প্রতিষ্ঠান থেকে ছুটি নেবেন, এই জন্য কোন রকম আপনি অজুহাত পেশ করবেন। প্রথম পরীক্ষাটা অর্থাৎ শনিবারের দিন কাওয়াইদুল ফিক কিতাবের পরীক্ষা হবে। আর পরীক্ষার প্রশ্নটা আপনাদেরকে ইতিমধ্যে আমরা লিখিতভাবে জানিয়েছি যে সন্ধ্যা 7টার সময় পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। দেওয়ার পরে 10 মিনিটের মধ্যেই অথবা 5 মিনিটের মধ্যে, 10 মিনিট না 5 মিনিটের মধ্যেই আপনাদেরকে একটা ভয়েস দেওয়া হবে। ভয়েস মানে আপনাদের যে প্রশ্নটা করা হলো এই প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে। যদিও আলহামদুলিল্লাহ আপনারা এখানে সবাই উলামায়ে কেরাম, অনেকে অনেক মুহাক্কিক আলেম আছেন, তারপরেও যেহেতু এই অঙ্গনে আপনারা নতুন, অর্থাৎ ইফতার অঙ্গনে আপনারা নতুন, কারো কারো হয়তো আরবিতে বা যেটাই থাকুক না কেন ওটা আমরা বুঝলেও কিছুটা খটকা থাকতে পারে যে আসলে প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে। এই খটকাটা যেন দূর হয়, এই জন্য পরিপূর্ণ প্রশ্নটা আবার ভয়েস দিয়ে অর্থাৎ বাংলায় সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই ভয়েসটা রেকর্ড করতে কয়েক মিনিট সময় লাগবে, যেহেতু পরিপূর্ণ প্রশ্নটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই সময়টা পর্যন্ত আপনাদেরকে পরীক্ষার সময় অপেক্ষা করতে হবে। এটা 5 মিনিট 10 মিনিট হতে পারে। এর আগেই প্রশ্নটা পাওয়ার সাথে সাথেই মাদ্রাসার যে নাম্বারটা আছে, যে মানে 6 শেষে যে নাম্বারটা, যে নাম্বারে আপনাদেরকে তামরিন জমা দিতে বলা হয়েছে, তামরিন জমা দিয়েছেন, যে নাম্বারে আপনারা ভর্তি হয়েছেন, ভর্তির সময় সব লিঙ্ক টিং অনেক কিছু দেওয়া হয়েছে, যে নাম্বারে আপনারা বেতন দিয়ে থাকেন, বেতন দিয়ে যোগাযোগ করে থাকেন, ওই নাম্বারেই আপনাদেরকে খাতা জমা দিতে হবে। এবং ওই নাম্বারেই কোনো কিছু না বুঝলে আপনাকে গিয়ে প্রশ্ন করতে হবে। ইফতার সাথী গ্রুপে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। পরীক্ষা চলাকালে ইফতার সাথী গ্রুপে কোনো রকম প্রশ্ন উত্তর কোনো লেখালেখি কিচ্ছু করা যাবে না। তখন ইফতার সাথী গ্রুপ বন্ধ থাকবে। পরীক্ষার সময় ইফতার সাথী গ্রুপে কোনো কিছু বলা যাবে না। যা কিছু বলার যা কিছু জানা উস্তাদদের কাছে জিজ্ঞাসা করতে হবে, মাদ্রাসার যে নাম্বার আছে এখানে। যদিও আপনাদের বলার কিছুই থাকবে না, কারণ আমরা সব বুঝিয়ে দেবো, তারপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সন্দেহ থাকে তখন ওইখানে জিজ্ঞাসা করবে। কিন্তু জিজ্ঞাসাটা তখনই করতে হবে যখন ভয়েস দেওয়ার পরে আপনি বোঝেননি তখন। ভয়েস দেওয়ার আগে প্রশ্ন দেওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করা যাবে, কারণ আপনি যে বিষয়টা জিজ্ঞাসা করবেন ওইটা আমরা রেকর্ড করে সবাইকে দেব। আর যদি রেকর্ড করে দেওয়া যায়, ভয়েসটা দেওয়া যায়, তখন আপনারা ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন যে কি কি চাওয়া হয়েছে। আর আমরা যদি একজন একজন করে যদি যে মাদ্রাসা গ্রুপে দেওয়া হবে, মাদ্রাসা গ্রুপ ইফতার সাথী গ্রুপ 2 গ্রুপে ভয়েসটা আমরা দিয়ে দেবো প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে। এটা আপনারা ভালো মতো শুনবেন, তাই আলহামদুলিল্লাহ বুঝে আসবে। আর এটা আমরা এই জন্য দিই, একজন একজন করে যদি আপনারা জিজ্ঞাসা করেন, একজন একজন করে যদি আমরা বোঝাতে যাই, লম্বা একটা সময় চলে যাবে। তখন কেউ কেউ না বোঝার কারণে প্রশ্ন বসে থাকতে হবে। সবার সুবিধার জন্যই একটা সময় অর্থাৎ কয়েক মিনিট সময় আপনাদেরকে দিতে হবে প্রশ্ন দেওয়ার পরপরই। সবাই একটু নিজেরা প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন। এই সময়ের মধ্যে আমরা রেকর্ড করে ভয়েসটা দিয়ে দিয়ে দেবো, এরপর আপনারা প্রশ্ন আহ ওই অনুযায়ী লিখবেন। তারপরে কোনো কিছু না বুঝে আসলে আবার জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এগুলো সামনে আবার একটু আলোচনা করব নিয়ম কানুন সম্পর্কে। প্রথমে আসেন আমরা প্রশ্ন কি ধরনের হতে পারে, প্রশ্ন সম্পর্কে আসেন। একটু আগে আপনাদেরকে বলা হয়েছে পরীক্ষায় 2টা মাত্র মানে কিতাবের পরীক্ষা হবে, একটা হলো কাওয়াইদুল ফিক আর একটা হলো তামরিন। কাওয়াইদুল ফিকের নেসাব হলো 1 নাম্বার কায়দা থেকে নিয়ে একবার 426 নাম্বার কায়দা, পুরাটাই নেসাব। পুরাটা নেসাব থাকলেও আপনাদের সুবিধার জন্য আমরা আরেকটু স্পষ্ট করে বলছি, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট যে সমস্ত কায়দা আছে, ছোট ছোট কায়দা, বেশি বড় না, বেশি কয়েক কিছু কিছু কায়দা আছে অনেক বড়, অনেক পেঁচে, অনেক আলোচনা বেশি, ওইগুলো পরীক্ষায় আপনাদেরকে দেওয়া হবে। যেগুলো একটু সহজ ছোট ওইগুলো আপনাদেরকে দেওয়া হবে। আর
দ্বিতীয় দিন যে পরীক্ষাটা হবে রবিবারের দিন, রবিবারের দিন তামরিন পরীক্ষা হবে। তামরিনের নেশাবটা থাকবে 11 নাম্বার। অর্থাৎ আপনারা যদি অ্যাপস এর দিকে লক্ষ্য করেন, মাদ্রাসা যে অ্যাপস আছে মানহাল, এই অ্যাপস এর 211 নাম্বার থেকে নিয়ে শেষ পর্যন্ত হলো আপনাদের নেশাব। 211 নাম্বার মাসআলা থেকে নিয়ে 245 নাম্বার হলো পর্যন্ত হলো আপনাদের নেশাব, অর্থাৎ 35টা তামরিন বা মাসআলা আপনাদের হলো নেশাব। এই 35টা তামরিন থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন করা হবে না। অর্থাৎ যেগুলো আপনারা পড়েছেন, লিখেছেন, তামরিন করেছেন, দলিল আদিল্লাহ সম্পর্কে আপনাদের জানা আছে, এগুলোর মধ্যে থেকে প্রশ্ন করা হবে। এটা হলো অ্যাপস এর কথা বললাম। ইতিমধ্যে আপনাদেরকে একটা ভিডিও করে কিন্তু দেওয়া হয়েছে। আমাদের মানহাল যে অ্যাপসটা আছে অনেকে ডাউনলোড করেননি এর আগে, ইতিমধ্যে আবার প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ক্যান্সেল করে দিয়েছে। প্রায় 15-20 হাজার টাকা আমরা খরচও করেছি অ্যাপসটা প্লে স্টোরে দেওয়ার জন্য। তো দুর্ভাগ্যজনক, আমাদের যে কনসোলটা ছিল ওটা রিজেক্ট করে দিয়েছে। প্রায় 20,000 টাকার মতো লস হয়েছে মাদ্রাসা। তারপরও আপনাদের সুবিধার জন্য বারবার আমরা চেষ্টা করেছি, বারবার শুধু টাকা নষ্ট হয়েছে। শেষমেশে হতাশ হয়ে বিকল্প একটা পদ্ধতি করেছে, আলহামদুলিল্লাহ এটা আমরা সফল হয়েছি। সেটা হলো মাদ্রাসার যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমরা ডাউনলোড অপশন এখন চালু করেছি, আলহামদুলিল্লাহ আজকে থেকে চালু হয়েছে। ইতিমধ্যে কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন, কখনো যদি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যায় বা আপনি যদি আবার নতুন করে অন্য কোনো মোবাইলে ডাউনলোড করতে চান, তাহলে কিভাবে করতে হবে এই বিষয়ের উপর একটা কিন্তু ভিডিও করে দেওয়া হয়েছে। ওই ভিডিওটা দেখবেন, অথবা আমি আবার একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে গুগলে যাবেন, গুগলে গিয়ে মানহাল বিডি, ইংলিশে মানহাল বিডি লিখবেন, MANHAL, মানহাল বিডি, বিডি। এটা লিখে যখনই সার্চ দিবেন, সাথে সাথে মাদ্রাসার যে ওয়েবসাইট আছে সেটা চলে আসবে। ওয়েবসাইট সামনে আসলে তারপর একটু হাত দিয়ে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখবেন যে ডাউনলোড অ্যাপ ইংলিশে লেখা থাকবে। আবার আরো একটু নিচে গেলে আরো 2 জায়গা আছে ডাউনলোড করার অপশন। ওইখানে গিয়ে আপনি খালি হাত দিয়ে টাচ করবেন, আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এরপরে যখন শুরু হয়ে যাবে তখন আবার দেখবেন ইনস্টল লেখা, ইনস্টলের উপর ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আশা করি এটা আপনারা সবাই পারবেন। তারপরে যদি কেউ না পারে, ইফতার সাথী গ্রুপে বলবেন অথবা মাদ্রাসার নাম্বারে বলবেন, আমরা আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। এর বাইরে আপনারা তামরিন কোথায় পাবেন? তামরিন মাদ্রাসার যে পেজ আছে, ফেসবুক পেজ, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, বাংলায় গিয়ে ফেসবুকে গিয়ে লিখে সার্চ দিলে সাথে সাথে চলে আসবে। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার লিখে যদি সার্চ দেন, আমাদের মাদ্রাসার ফেসবুক পেজ চলে আসবে, ফেসবুক গ্রুপ চলে আসবে, আরো তামরিন চলে আসবে, অসংখ্য বিষয় আপনাদের সামনে ফেসবুক থেকে শো করবে। এমনকি গুগলে গিয়ে সার্চ করলেও চলে আসবে। তো ফেসবুক পেজে যদি যান, ওইখানেও আপনাদের সবগুলো তামরিন কিন্তু ধাপে ধাপে পেয়ে যাবে। সবগুলো তামরিন আছে। আপনাদের ভর্তি বিজ্ঞপ্তির পর থেকে তামরিন শুরু যখন থেকে হয়েছে তখন থেকে কিন্তু সবগুলো তামরিন আপনারা পেয়ে যাবেন। মোট 35টা তামরিন আছে, ফেসবুক পেজে গেলেও পাবেন। আবার মাদ্রাসার যে ফেসবুক গ্রুপ আছে, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, আর একটা আছে ফতোয়ায়ে মানহাল, এই 2টা গ্রুপের মধ্যেও কিন্তু আপনাদের সবগুলো তামরিন আছে, 35টা তামরিন পেয়ে যাবেন। তবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে সহজ হলো অ্যাপস এর মাধ্যমে অথবা ফেসবুক পেজের থেকে। তবে ফেসবুক পেজের চেয়ে অ্যাপস থেকে আপনার থাম্বনেল গুলো পড়া, খুঁজে বের করা খুব সহজ। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি বললাম নেশাব কোন পরিমাণ বা নেশাব কোন পর্যন্ত, কোন পর্যন্ত আপনাদের নেশাব থাকবে এবং কোন বিষয়গুলো কোন কোন বিষয়ের মধ্যে আপনাদের প্রশ্ন আসতে পারে এটা বললাম। এবার আসেন একটু ব্যাখ্যায় আমরা যাই। প্রথমেই কাওয়াইদুল ফিক যে কিতাবটা আপনাদের পরীক্ষা হবে, এই কিতাবের একটা বিষয় আমি ভুলে গিয়েছি। আপনাদেরকে হয়তো ইতিমধ্যে দেখেছেন, পরীক্ষার সাজেশন নামে, শিরোনামে একটা কিন্তু লেখা আপনাদেরকে ওই মাদ্রাসার গ্রুপে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, অনেক সময় পরীক্ষার মধ্যে মুসান্নিফের জীবনীও চাওয়া হয়। যে কিতাবের, যেমন কাওয়াইদুল ফিক কিতাবের মুসান্নিফকে মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহ, তো ওনার জীবনী চাওয়া হতে পারে, হতে পারে, আসতে পারে পরীক্ষায়। এই জন্য জীবনীটাও একটু আত্মস্থ করে রাখবেন। তারপরে কাওয়াইদুল ফিকের কাওয়াইদুল ফিক মানেই তো, কাওয়াইদ মানেই তো কায়দা, আপনারা জানেন, যেটা জমা বহু বছর ব্যবহার করা হয়েছে। কায়দা গুলো থেকে আপনাদের প্রশ্ন আসবে। আর কায়দা গুলোর সাধারণভাবে কায়দা, একটা কায়দা তুলে দেওয়া হলো মনে করেন, তখন আপনাকে যদি বলা হয় কায়দায় আবার এরাব লাগাও, অর্থাৎ হরকত লাগাবেন। আবার হরকতটা লাগানোর ক্ষেত্রে কিন্তু আবার এবারতটা উঠাতে হবে।
অনেকে জিজ্ঞাসা করেন যে ওস্তাদ জি আমি কি এবারত উঠাবো? এবারত তো অবশ্যই উঠাতে হবে। এবারত না উঠালে আপনি হরকত লাগাবেন কোথায়? খাতার মধ্যে এবারতটা উঠাবেন, উঠিয়ে তারপর হরকত লাগাবেন। মানে অফলাইনে যেভাবে আপনারা পরীক্ষা দিয়েছেন, আহ এমনকি দাওরাই হাদিসের বছরও তো জানেন যে এবারতে হরকত লাগাবা, হাদিস বা এরকম একটা এবারত দেয় যেখানে হরকত লাগাতে হয়, ঠিক এই সিস্টেম এখানেও থাকবে। তারপরে আহ এটা একটা প্রশ্ন থাকতে পারে যে এবারতে হরকত লাগানো, এরপরে এবারত দেওয়া হলো মানে একটা কায়দা দেওয়া হবে, কায়দার অর্থ লিখতে বলা হবে, অর্থটা লিখবেন। অর্থ বলতে মানে তর্জমা করতে বলা হবে। যে যে তর্জমাটা হয় ওই তর্জমাটাই লিখবেন। তারপরে আহ প্রতিটা কায়দার পাশেই দেখবেন যে বন্ধনীর মধ্যে, কিতাবের মধ্যে কিন্তু আহ সাংকেতিক কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেমন কখনো র, কখনো মিম জিম, কখনো মিম, কখনো হা, কখনো দাল র, কখনো র দাল, বিভিন্ন সাংকেতিক চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়েছে। এগুলো দ্বারা মূলত মুসান্নিফ কিছু কিতাবকে ইঙ্গিত করেছেন, যেই কিতাবগুলো থেকে তিনি এই কায়দাগুলো নিয়েছেন ওই কিতাবগুলোর একটা সাংকেতিক চিহ্ন তিনি ব্যবহার করেছেন। আর এই সাংকেতিক চিহ্নগুলো কি কি, কি বোঝায়, এটা কিন্তু ইতিমধ্যে আমরা প্রথম দর্শের মধ্যে কিন্তু এই বিষয়ের উপরে প্রথম দর্শে, এই যে একটু আগে এক ভাই জিজ্ঞাসা করেছেন উস্তাদ জি মোসান্নিফের জীবনী কোথায় পাবো, জীবনী তো বিভিন্ন কিতাবাদির মধ্যে আছেই, তারপরেও আমরা এটা দর্শের মধ্যেও কিন্তু আলাদাভাবে আলোচনা করেছি, যেটা মাদ্রাসার ইউটিউব চ্যানেলের মধ্যে গেলেই 1 নাম্বার যে দর্শটা আছে কাওয়াইদুল ফিকের, ওই দর্শের মধ্যে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রতিটা ভিডিওতে কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পর্ব করে লেখা আছে, কত নাম্বার পর্ব। 1 নাম্বার পর্বতে গেলে আপনি জীবনী পাবেন, 2 নাম্বার পর্বতে গেলে সাংকেতিক চিহ্নগুলোর ব্যাখ্যা পাবেন। এগুলো একটু দেখে নেবেন যদি আপনার কাছে আর কিতাব থাকে তো তা কিতাবের মধ্যে পেয়ে যাবেন। সাংকেতিক চিহ্নগুলো দেওয়া হতে পারে, যে সাংকেতিক চিহ্ন দেওয়া হলো এটা দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়, কিতাবের নামটা লিখবেন। এখানে একটা ভুল ছাত্র ভাইরা যেটা করে থাকে, যে সাংকেতিক চিহ্ন দিলে তারা আহ জিজ্ঞাসা করেন উস্তাদ জি এই সাংকেতিক চিহ্ন দ্বারা যে কিতাবের নাম বোঝানো হয়েছে এই কিতাবের নামই লিখবো নাকি সাথে মোসান্নিফের যে মোসান্নিফের নামও লিখবো? দেখেন, যে কোনো প্রশ্ন আপনাকে দেখতে হবে যে এই প্রশ্নের মধ্যে আহ কি চাওয়া হয়েছে। প্রশ্নের মধ্যে যদি আহ কিতাবের নাম চাওয়া হয় তাহলে কিতাবের নাম লিখবেন, যদি মুসান্নিফের জীবনী চাওয়া হয় মুসান্নিফের জীবনী লিখবেন, মুসান্নিফের নাম চাওয়া হয় তাহলে মুসান্নিফের নাম লিখবেন। যেটা চাওয়া হয় না ওইটা জিজ্ঞাসা করার দরকার নেই, লিখবে না। যেটা চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে ওইটাই লিখবে, বেশিও লেখার দরকার নেই, কমও লেখার দরকার। সুতরাং যদি একটা র বা একটা সাংকেতিক হরফ যদি দেওয়া হয়, ওই র দ্বারা যদি বলা হয় যে এই এই সাংকেতিক চিহ্নগুলো দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে, তখন আপনি কিতাবের নামটাই লিখবেন। যদি বলা হয় আহ, কিতাবের মুসান্নিফের নাম লেখেন, তাহলে লিখবেন, মানে যেটা চাওয়া হবে ওইটাই লিখবেন। আচ্ছা, এরপরে এমন একটা প্রশ্ন থাকতে পারে, এখন আমরা বেশি প্রশ্ন করব না যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা একটু প্রশ্ন একটু বেশি থাকে। সাধারণত আমরা প্রথম সাময়িক পরীক্ষায় 3টা প্রশ্ন করে থাকি। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করে থাকি। আহ 3টা প্রশ্নের মধ্যে আবার 2-1টা জুজ থাকে। একটা প্রশ্ন তারপর ক খ গ এরকম থাকে না, মানে এরকম আপনার আলিফ বা এইরকম জুজ থাকবে, মানে আমাদের মাদ্রাসাগুলোতে যেভাবে প্রশ্ন হয় ওইভাবেই হবে। 2-3টা জুজ থাকতে পারে কিন্তু প্রশ্ন 3টা হবে। বার্ষিক পরীক্ষায় প্রশ্ন থাকবে 5টা। বার্ষিক পরীক্ষা যেহেতু একটু নেশাব বড় থাকবে এই জন্য প্রশ্ন একটু বেশি থাকবে, কিন্তু বেশি থাকলেও এত লেখা থাকবে না যেটা আপনারা লিখতে লিখতে হয়রান হয়ে যাবেন, কলমের কালি শেষ হয়ে যাবে, এত প্রশ্ন থাকবে না। পরীক্ষা নিয়ে টেনশনের কিছু নেই, পরীক্ষা ইনশাল্লাহ সহজ হবে সবগুলো পরীক্ষায়। তো পরীক্ষার প্রশ্ন থাকবে 3টা। তার মধ্যে এই ধরনের প্রশ্ন আমরা অনেক সময় করে থাকি যে সমর্থক কায়দা লেখো। সমর্থক কায়দা মানে সাধারণত আমরা প্রথম সাময়িক পরীক্ষা করি না, তারপরে আপনাদের একটু বোঝার জন্য বলছি। সমর্থক কায়দা চাওয়া হতে পারে। সমর্থক মানে কি? সমর্থক মানে একই কায়দা কয়েক জায়গায় এসেছে, একই কায়দা কয়েক জায়গায় এসেছে। দেখেন, একবার জিজ্ঞাসা করছেন ফাইনাল পরীক্ষা কি অনলাইনে হবে, একটু আগেও কিন্তু বলা হলো সকল পরীক্ষায় অনলাইনে হবে, এটা আমরা ভর্তি বিজ্ঞপ্তিতেও বলে দিয়েছি।
যারা এই ধরনের প্রশ্ন করেন একটু কষ্ট করে মাদ্রাসা ফেসবুক পেজে যান, এখনো ভর্তি বিজ্ঞপ্তিটা দেওয়া আছে, পিন পোস্টে দেওয়া আছে, ওইখানে দেখেন সব লেখা আছে। আমরা ভর্তি বিজ্ঞপ্তিতে যা যা বলেছি সব ওই রকম ভাবেই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। আচ্ছা, এখন প্রশ্ন করেন না তাহলে আমার কথা কিন্তু আটকে যাবে। এই যে অনেকে খালি একটা একটা করে লেখে লেখে প্রশ্ন করছে, এভাবে প্রশ্ন করলে আপনাদের কথা বলতে গেলে আমি যেগুলো বলতে চাচ্ছি এগুলো বলা হবে না, আপনাদেরকে সময় দেওয়া হবে। আমি একটু শেষ করি। আচ্ছা, যেটা বলছিলাম যে সমর্থক কায়দা যদি লিখতে বলা হয়, মুরাদিফ কায়দা মানে একই ধরনের কায়দা কয়েক জায়গায় এসেছে। যেমন আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে বাদী বিবাদী সম্পর্কিত যে কায়দা অনেকগুলো এসেছে। এই ধরনের আরো যে সমস্ত কায়দা আছে, যেমন উর্ফের বিষয়ে কায়দা, সমাজের প্রচলন বিষয়ে কায়দা অনেক আছে। তো যদি বলা হয় একটা কায়দা দেওয়া হলো যে সম্পর্কিত সমর্থক কয়েক দুইটা কায়দা লাগবে, তখন সমর্থক মানে কি, মুরাদিফ মানে মানে কি, ওই ধরনের কায়দা ওই একই বিষয়বস্তুর উপর আর একটা কায়দা আছে কিনা, থাকলে ওইটা লিখতে হবে। এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। তারপরে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে সাধারণত এই প্রশ্নগুলি এভাবে হতে পারে যে একটা কায়দা দেওয়া হলো, বলা হলো যে ব্যাখ্যা লেখ। ব্যাখ্যা মানে কি? ব্যাখ্যাটা হলো আপনি ওই কায়দাটার মধ্যে কি চাওয়া হয়েছে, কি বলা হয়েছে, এটা একটু ব্যাখ্যা করে দিবেন। আর ব্যাখ্যা করা খুব সহজ পদ্ধতি হলো আপনি মেসালটা উল্লেখ করবেন, উদাহরণটা দিবেন, উদাহরণ দিয়ে আরেকটু উদাহরণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটাই ব্যাখ্যা। আবার অনেক সময় কিছু কিছু প্রশ্ন চাওয়া হয় যে কায়দা লিখে দেওয়া হবে, বলা হবে যে কায়দার উদাহরণ সহ লেখো, মেসাল সহ লেখো। তো মেসাল কিভাবে লিখবেন, যেমন ভাবে আপনাদেরকে পড়ানো হয়েছে, আমরা একটা করে কায়দা পড়েছি তারপরে মেসাল দিয়েছি। এখন এখানে একটা পাল্টা প্রশ্ন ছাত্র ভাইরা করে থাকে, উস্তাদ যে কি এখানে কি অর্থ লিখবো? না, এই ধরনের প্রশ্ন করা যাবে না। এই জন্য করা যাবে না, প্রশ্নে চাওয়া হলে আপনি লিখবেন। প্রশ্ন যদি অর্থ সহ লিখতে বলা হয় তাহলে অর্থ সহ লিখবেন, যদি অর্থ না লিখতে বলা হয়, যদি বলা হয় শুধু মেসাল লেখো, উদাহরণ লেখো, তাহলে উদাহরণ লিখবেন। যেটা চাওয়া হবে সেটাই লিখবেন। তো আশা করি আপনারা কাওয়াইদুল ফিকহ বিষয়ে মোটামুটি আপনাদের স্পষ্ট হয়ে গেছে কিরকম ভাবে প্রশ্ন হতে পারে। আর এখানে আরেকটা কমন প্রশ্ন অনেকে থাকে যে উস্তাদ জি প্রশ্ন কি সবগুলি উত্তর লিখবো নাকি আহ দুইটা উত্তর লিখবো নাকি সীমাবদ্ধতা আছে? না, আমাদের এখানে আমরা এই ধরনের প্রশ্ন করি না যে অনেকগুলো প্রশ্ন দিলাম, বললাম যে আপনি বাছাই করে তিনটা প্রশ্ন উত্তর দেন, চারটা প্রশ্ন, না, এত প্রশ্ন করা হবে না। প্রশ্ন যে কয়টা থাকবে এই কয়টার উত্তর দিতে হবে। আর প্রশ্ন যেটা আমরা সহজ করি, সবার জন্য আহ সহজ হয় এবং সহজে ভাবে যেন লিখতে পারে, এই জন্য অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয় না। প্রশ্ন যে কয়টা থাকবে ওই কয়টারই উত্তর লিখতে হবে, যদিও আমরা এটা প্রশ্নপত্রের মধ্যে লিখে দিই যে সবগুলো প্রশ্নের উত্তর দাও। এটা গেল মোটামুটি কাওয়াইদুল ফিকের প্রশ্ন কিভাবে আসতে পারে এই বিষয়ের উপর আমরা আলোচনা করলাম। তারপরে এখন তামরিন সম্পর্কে আমরা কিছু আলোচনা করি, তারপরে গিয়ে খাতায় কিভাবে তার উত্তরগুলো লিখবেন, কিভাবে জমা দিবেন, এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। তামরিন লেখার ক্ষেত্রে কমন একটা ভুল সবাই যেটা করে থাকে সেটা হচ্ছে সালামের উত্তর দেয়। সাধারণত আমরা প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নের মধ্যে সালাম দেই না। প্রশ্ন যেমন ভাবে আপনারা তামরিনের প্রশ্নগুলো খেয়াল করেছেন যে মাদ্রাসা গ্রুপে যে আপনাদের প্রশ্নগুলি দেওয়া হয়, এই প্রশ্নের মধ্যে কি থাকে, বিশেষ করে আমরা সালামটা দিয়ে থাকি, মানে প্রশ্নকারী সালাম দেয়। কিন্তু তামরিনে যে সোয়ালটা থাকবে, মানে প্রশ্ন থাকবে, ওইখানে কিন্তু আপনার সালাম থাকবে না। আর সালাম না থাকলে সালামের উত্তরও আসবে না। এখন সালাম প্রশ্নকারী দেয়নি, সোয়ালকারী দেয়নি, এখন আপনি যদি লেখেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে এটা কি ঠিক হবে বলেন? একজন ব্যক্তি আপনাকে সালামই দিল না, এখন আপনি দেখেই বললেন যে ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব, এখন বলেন এটা কেমন হলো? এটা হাসির একটা বিষয় হলো না? আবার একটা অনর্থক বিষয় হলো না? আবার একটা বোকামি প্রকাশ পেলো। আরে ভাই আমি তো সালামই দিলাম না, আপনি ওয়ালাইকুম আসসালাম বলছেন কেন? এটা মারাত্মক একটা যেটা আমাদের ছাত্র ভাইরা আহ আমাদের সারা বছর ওয়ালাইকুম সালাম দিয়ে দিয়ে অভ্যাস, তো পরীক্ষার মধ্যে গিয়েও সালামের উত্তর দিয়ে দেয়। এই ভুলটা করা যাবে না। আবার কেউ কেউ এসে জিজ্ঞাসা করেন ওস্তাদ জি সালামের উত্তর কি লিখতে হবে, বিসমিল্লাহ কি লিখতে হবে, খুতবা কি লিখতে হবে? সালামের উত্তর, যদি সালাম দেয় সালামের উত্তর আসবে, আর বাকি যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় আপনারা যেভাবে তামরিন লিখেছেন হুবহু ওই নিয়মে লিখতে হবে। নিয়মটা কি? এটা তো খুব সহজ।
আপনারা তামরিন গুলো দেখলেই বুঝবেন যে কি নিয়ম আছে। তামরিনের মধ্যে দেখবেন যে প্রথমে প্রশ্নটা উঠাতে হবে। প্রশ্ন অনেকে উঠাতে চায়, অনেকেই বলে যে ওস্তাদ জি প্রশ্ন তো পরীক্ষার প্রশ্নের মধ্যে আছে, তাহলে ওইটা আমরা আবার তামরিনে উঠাবো কেন? না ভাই, এটা তো নিয়ম না। নিয়ম হলো মানে ফতোয়ার ক্ষেত্রে, তামরিনের ক্ষেত্রে নিয়ম হলো প্রশ্নটাও উঠাতে হবে। প্রশ্নটা উঠিয়ে তারপর আপনি উত্তরটা লেখা শুরু করবেন, যেভাবে আপনাদেরকে তামরিন শেখানো হয়েছে। প্রশ্নও কিন্তু উঠাতে হবে। এখন বলতে পারেন যে ওস্তাদ যে প্রশ্ন যদি আরবিতে হয় তাহলে কি আমরা আরবিতে উঠাবো নাকি বাংলাতে উঠাবো? এটার সহজ উত্তর হলো আপনি চাইলে আরবিতেও প্রশ্নগুলো আরবিতে উঠাতে পারেন, আবার ওটা বাংলা করে উঠাতে পারেন। এটা কোনো সমস্যা নেই, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। আপনার যেভাবে খুশি ওইভাবে উঠাতে পারবেন। আপনি চাইলে প্রশ্নটা আরবি করেও উঠাতে পারেন, আরবিতে লিখতে পারেন, আবার বাংলাতেও লিখতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে লিখতে পারেন, এখানে বাধা থাকবে না পরীক্ষার ক্ষেত্রে। তবে এমনি সোয়ালের ক্ষেত্রে কেউ কোনো ফতোয়া জিজ্ঞাসা করলে সে যেভাবে লিখবে, যেই ভাষায় লিখবে ওইটাই আপনাকে উঠাতে হবে। সে যদি ভুল লেখে ভুলে উঠাতে হবে, আপনি আবার এখানে সংশোধন করতে যাবেন, এটা করা যাবে। এটা ফতোয়া লেখার নিয়ম বহির্ভূত। তাহলে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় বললাম, একটা হলো সালামের উত্তর। প্রশ্নকারী যদি সালাম, সাধারণত আমরা পরীক্ষা প্রশ্নের মধ্যে সালাম দেই না, এই জন্য সালামের উত্তর আসবে না। বাকি বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে খুতবা, এগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে আহ কিভাবে লিখবেন তামরিন, সাধারণত আমরা আপনাদেরকে শিখিয়েছি প্রথমেই যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নের সংক্ষিপ্ত একটা উত্তর আপনাকে লিখতে হবে, যেভাবে আপনারা তামরিন লিখেছেন। উত্তরটা লেখার পরে এরপর আপনি দলিল আদিল্লা দিবেন। আর দলিল গুলো কিভাবে দিবেন? প্রথমে যদি কোরআন আয়াত থেকে দলিল দেন তাহলে কোরআন আয়াতটা আগে দিবেন, আরবি আবারতটাকে উঠাতে হবে কোরআনের আয়াতটা। এরপরে গিয়ে আপনি অর্থ লিখবেন, তর্জমা লিখবেন বাংলাতে। তারপরে গিয়ে আপনি এটার তর্জমাটা লেখার পরে এই আয়াতটা কোন সূরার, এটা আবার বন্ধনীর মধ্যে লিখে দিবেন, সূরার নাম লিখে দিবেন, আয়াত নাম্বার লিখে দিবেন। এভাবে আপনি আহ একটা কোরআনের আয়াতের তর্জমা এবং আরবি আবারতটা উঠাবেন। তারপরে আবার হাদিসদের যদি হাওলা দেন, একই বিষয়, হাদিসের এবারতটা উঠাবেন। এখন আপনারা বলতে পারেন উস্তাদ জি এবারত অনেক বড় বড় হয়, এগুলো তো মুখস্থ থাকা সম্ভব না, মুখস্থ রাখাও সম্ভব না। আসলে অসম্ভব বলতে কিছু নেই, যদি আপনি চেষ্টা করেন সম্ভব। আর এখানে আপনাদের বলে দিই, যে যতটুকু পারেন ততটুকু দলিল দিবেন। এবারত যদি দেন, উঠিয়ে যদি দেন, একটু নাম্বার বেশি পাবেন, এবারত না দিলে নাম্বার কম পাবেন। অনেকে বলে যে ওস্তাদ আবারত উঠাতে গেলে তো অনেক সময় লাগবে, লিখতে গেলে তো সময় লাগবে। ভাই সময় লাগবে দেখেই তো প্রশ্ন আপনার দুইটা থাকবে, তিনটা থাকবে, অল্প প্রশ্ন থাকবে, ছোট ছোট প্রশ্ন থাকবে। এখন আপনি যদি আবারতই না উঠান তাহলে আপনার তামরিনটা পরিপূর্ণ হলো না। শুধু হাদিসের রেফারেন্স দিলে হবে না, হাদিসের কিতাবের বা কোন আয়াত নাম্বার দিলে হবে না। সাথে সাথে আবারতটা উঠাতে হবে। এই প্রশ্নটা অনেকে পরীক্ষার সময় করা, ওস্তাদ আবারত উঠাতে হবে কিনা, আবারত না উঠালে একটু সহজ হয়, মানে 5 মিনিটের মধ্যে সে লিখে চলে যাবে। না ভাই, এমন করা যাবে না। তামরিনের ক্ষেত্রে আপনাদেরকে যেভাবে শেখানো হয়েছে এবারও তো উঠাতে হবে, তর্জমাও লিখতে হবে, আবার হাদিস নাম্বারও লিখতে হবে। হাদিস নাম্বার কিভাবে লিখবেন? যেভাবে আপনাদেরকে আমরা বলেছি যে প্রথমে কিতাবের নামটা লিখবেন, যে হাদিসের কিতাব, মনে করেন বুখারী, সহিহ বুখারী। তারপরে হাদিস নং বাংলায় লিখে এরপরে হাদিস নাম্বারটা লিখবেন। এরপরে গিয়ে হাদিসের মানটা লিখে দিবেন। অনেকে আবার জিজ্ঞাসা করেন উস্তাদ হাদিসের মান লিখতে হবে? জি, লিখতে হবে, যেভাবে আপনাদেরকে শেখানো হয়েছে এক কথায় সবগুলো বিষয়ই আছে। আবার যদি হাদিসে তাহকিক থাকে কোন তামরিনের মধ্যে, হাদিসে তাহকিকটাও লিখতে হবে। আপনাদের তো আমরা বাইরে থেকে কোনো প্রশ্ন করছি না, 35টা তামরিন করানো হয়েছে, 35টার মধ্যে থেকে আসবে। 35টা তামরিনের মধ্যে যেভাবে আছে হুবহু ওইভাবে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে যত সুন্দর করে দিতে পারবেন তার নাম্বারটা বেশি থাকবে। কেউ যদি পরিপূর্ণ না পারেন, এতে হতাশার কিছু নেই, আপনিও নাম্বার পাবেন, একটু কম পাবেন। এই তো মোটামুটি একদম বলছেন 5-6টা দলিল দেওয়া যাবে কিনা। দলিল যে কয়টা করে দেওয়া হয়েছে, বেশি, এর চেয়ে বেশি দেওয়ার দরকার। তামরিন লেখা হয়েছে না 35টা তামরিন, এই তামরিন গুলোতে যে কয়টা করে দলিল দেওয়া আছে এই কয়টা চাইলে আপনি দিতে পারেন। আবার আপনার যদি না পারেন, একটা দলিল দিলেন, একটাও দিতে পারেন, তবে একটু নাম্বার কম পাবেন। চেষ্টা করবেন যেভাবে শেখানো হয়েছে ওইভাবে দেওয়ার জন্য। যাই হোক, মোটামুটি তামরিনটা বুঝেছেন কিভাবে তামরিন লিখে জমা লিখবেন আপনারা পরীক্ষার মধ্যে।
আর তামরিন লিখে আপনারা এবং কাওয়াইদুল ফিকহের পরীক্ষা লেখার পরে কিভাবে খাতা জমা দেবেন এই বিষয়ের উপরে একটা লেখা আছে আমাদের। আমরা বিস্তারিত লিখে দেবো নিয়মটা কিভাবে খাতায় লিখবেন, তারপর কিভাবে জমা দিবেন, এগুলো বিস্তারিত লিখে দেব। তারপর আপনাদের বোঝার সুবিধার জন্য আবার এখন আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের পরীক্ষা শুরু হবে বাদ মাগরিব অর্থাৎ নামাজের পর সন্ধ্যা 7টার সময়। সন্ধ্যা 7টার সময় পরীক্ষার প্রশ্ন মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হ্যাঁ, নাম ঠিকানাও দিতে হবে, সব দিতে হবে। একজন জিজ্ঞেস করছে নাম ঠিকানা দিতে হবে কিনা তামরিনে, জি দিতে হবে। যা যা লেখানো হয়েছে নাম ঠিকানা উত্তর প্রদানে। এখন উত্তর প্রদানে গিয়ে লিখে আপনি ওই তামরিনের মধ্যে যার নাম দেওয়া আছে ওইটাই আবার মুখস্থ করে দিন। এখানে উত্তর আপনি দিচ্ছেন, তো করে অনেকে। আবার কি করে, উত্তর দিতে গিয়ে যেমন অ্যাপসের মধ্যে দেখবেন যে আমার নাম আছে, অ্যাবসেন্ট পরীক্ষার মধ্যে আমার নাম লিখে দিচ্ছে। আমার নাম লিখলে তো ভাই হবে না, বুঝছেন? এই কম, এই কাজ করেন না কিন্তু। আমার নাম আছে, আমার নামই দিয়ে দিচ্ছে উত্তর, মানে উত্তর নিরীক্ষণে রায়হান জামিল সাহেব। আমার নাম লিখলে কিন্তু মানে আমি লিখেছি বোঝাবে, এখানে আপনার নাম দিতে হবে। আপনি যে লিখেছেন এটা, হ্যাঁ ভালো কথা বলেছেন। উত্তর প্রদানেও লিখতে হবে, আপনার নাম লিখবেন। অথবা তামরিন সম্পাদনা করে যার নাম লেখা হয়েছে বা যার তামরিন সম্পাদনা করেছে তার নাম আবার লিখেন না, আপনার নাম এখানে লিখবেন, কারণ আপনি এখানে পরীক্ষা, আপনি লিখছেন এই তামরিনটা। তারপরে সর্বশেষে গিয়ে আপনার আল্লাহু আলাম বিসওয়াব এগুলো লিখবেন। এভাবে লিখে একটা করে প্রশ্ন শেষ করবেন। তারপর দ্বিতীয় প্রশ্ন লিখবেন। সাধারণত দুই তিনটা প্রশ্নই থাকে, দুই তিনটা তামরিন থাকবে, ছোট ছোট তামরিন, বেশি থাকবেন। আচ্ছা, আমরা এখন একটু বিস্তারিত আলোচনায় যাই, এরপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা করেন। আচ্ছা, যেটা বলছিলাম, বাদ মাগরিব সন্ধ্যা 7টার সময় পরীক্ষার প্রশ্ন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। এরপরে আমাদের যে ছাত্র ভাইয়েরা আপনারা দিস্তা খাতার মধ্যে লিখবেন। দিস্তা খাতা আশা করি সবাই চিনেছেন, মানে যেটা আপনারা পরীক্ষার মধ্যে লিখে থাকেন সাধারণভাবে। আপনারা মাদ্রাসা পরীক্ষার সময় যে খাতার মধ্যে লেখেন আলাদা খাতা থাকে, মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়। আমাদের পরীক্ষা যেহেতু অনলাইনে, আপনারা নিজেরা আহ 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 2-4 টাকা লাগতে পারে, এটা কিনে নেবেন। কিনে দিস্তা খাতাগুলো যেভাবে সাজাতে হয় আপনারা তো জানেন, সবাই পরীক্ষা দিয়েছেন, ওইভাবে সাজাবেন। সাজানো মানে কি, ফুল টুল এঁকে মেকে একবারই করে ফেলবেন না, এগুলো না। মানে চারপাশে আপনি স্কিল দিয়ে তার রোলার দিয়ে আপনি সুন্দর করে দাগ টেনে নিলেন, যাতে করে আপনার লেখাগুলো সোজা থাকে। আবার লেখা সোজা রাখার জন্য অনেকে জিজ্ঞাসা করেন, উস্তাদ জি আমি কি এখানে কলম দিয়ে দাগ দিয়ে নিতে পারবো কিনা? না, কলম দিয়ে দাগ দিয়ে নেওয়া যাবে না। তবে আপনি চাইলে পেন্সিল দিয়ে দাগ দিতে পারেন। কলম দিয়ে দাগ দিলে লেখা সুন্দর দেখাবে না, খারাপ দেখাবে। আবার বাংলা খাতায় লেখা যাবে না, অঙ্ক খাতার মধ্যে লিখতে হবে। এমনকি ইংরেজি খাতা এই টাইপের দাগ দেওয়া খাতার মধ্যে লেখা যাবে না। পরীক্ষা যেন মনে হয় যে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার মধ্যে যেভাবে লেখে ওই সিস্টেমে, শুধু অনলাইনে হবে এটাই। বাকি সব সিস্টেম অফলাইনে পরীক্ষার মতো নির্দিষ্ট খাতার মধ্যে লিখবেন, দাগ দিয়ে লিখবেন। এরপরে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, যেমন আপনাদের পৃষ্ঠা নাম্বার লিখতে হবে, অবশ্যই পৃষ্ঠা নাম্বার লিখবেন। 1 নাম্বার পৃষ্ঠায় 1 লিখে রাখবেন উপরে, বাংলাতে এক, এক লিখে রাখলে আমরা বুঝবো। তারপর 2 নাম্বার পৃষ্ঠায় 2 লিখে রাখবেন উপরে। উপরে মাঝ বরাবর লিখলেই ভালো, একবার উপরে সাইডে। 1-2 নাম্বার পৃষ্ঠা কেন লিখবেন, কারণ হলো আমরা যাতে বুঝতে পারি যে আপনি কোন উত্তরটা কোন পৃষ্ঠার পরে কোন পৃষ্ঠা লিখেছেন। এতে করে আমাদের উত্তরটা বুঝতে এবং বের করা সহজ হয়। অনেকে আছে পৃষ্ঠা নাম্বারটা লেখেন না। অনেক ছাত্র বাইরে বলটা করে, আর এতে করে আমাদের কি হয়, খুব কষ্ট হয় উত্তর মিলাতে গিয়ে। অনলাইনে খাতা দেওয়া খুব কষ্ট, যেটা অফলাইনের মতো না। অনলাইন একবার ছোট করতে হয়, একবার বড় করতে হয়, একবার জুম করতে হয়, প্রচুর ঝামেলা। অনেকে মনে করেন অনলাইনে পরীক্ষা দিলে কি হয়েছে, একবার তো সহজ। না ভাই, অনলাইনে আরো কষ্ট বেশি। যাই হোক, আপনারা দিস্তা খাতার মধ্যে লিখবেন। আর রুলার দিয়ে দাগ টাগ এগুলো আগেই আপনার আসরের সময়ই, আসরের পর পর এগুলো রেডি করে রাখবেন। প্যাড খাতার মধ্যে, হ্যাঁ প্যাড খাতায়ও লিখবেন। প্যাড খাতাগুলো ছোট থাকে, আবার পাশে পাশে গুলো গোল গোলই থাকে। আবার ডাক্তারের ছাপ থাকে, এটা লিখবেন না। 2-3 টাকা খরচ করেন, 2-3 টাকা খরচ করলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। একটা পৃষ্ঠার দাম হয়তো 1 টাকা নিতে পারে, অথবা 2 টাকায় নিল। একটু কষ্ট করে 2-3 টাকা দিয়ে খাতাগুলি কিনে নেবে। আর কেউ যদি মনে করেন যে আমি খাতা কিনতে পারবো না, আমি তো পরীক্ষার ফি দিয়েছি, আসলে ঠিক আছে ভাই, আপনার খাতা কিনতে হবে না, আপনি সরাসরি ঢাকায় আসেন।
আসার সময় 1,000 টাকা খরচ লাগবে, যাওয়ার সময় 1,000 টাকা খরচ লাগবে, এখানে থাকবেন খাবেন এই জন্য আবার কয়েক হাজার টাকা খরচ, তারপরে আবার 4-5 এক সপ্তাহ এখন তো 2 দিনের জন্য ছুটি নিয়ে আসতে হবে, 2 দিনের জন্য ছুটি নিয়ে আসবেন, বার্ষিক পরীক্ষার সময় 1 সপ্তাহ ছুটি নিয়ে আসবেন, 1 সপ্তাহ খাওয়ার জন্য প্রতিদিন 100 টাকা করে ধরলেও 700 টাকা, যাও আসা 2,000 টাকা ভাড়া, তাহলে আপনি খাতাও পাবেন, সব পাবেন। বেশি যারা বোঝে, তা আলহামদুলিল্লাহ এই বছর আমি দেখলাম এরকম ছাত্র পাইনি একজন। কেউ কেউ আছে 300 টাকা পরীক্ষার ফি দেওয়ার পরে হাউকাও লাগিয়ে দেয়, হ্যাঁ এই পরীক্ষা অনলাইনে দেবো, 300 টাকা কেন পরীক্ষার ফি দেবো। বিগত বছর আমরা এরকম তুই একজন পেয়েছি। যখন বুঝিয়ে দিয়েছি বিষয়টা এই যে ব্যাপার, বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনলাইনে পরীক্ষা দিতে হবে না, আপনি অফলাইনে আসেন। তখন তার আবার মাথার মধ্যে হুঁশ ফেরে, হ্যাঁ হ্যাঁ, অফলাইনে গেলে তো আমার আরো বেশি খরচ, এখানে আমার 300 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তখন আরো বেশ কিছু কারণ আছে, ওইগুলো বললাম না। যাই হোক, আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ এরকম ছাত্র আমরা পাইনি এই বছর, কেউ এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো এতেরাজ করে নাই যে কেন 300 টাকা নেওয়া হচ্ছে। যদিও আমরা জানি মক্তবেও এর চেয়ে পরীক্ষার ফি বেশি নেওয়া হয়, খানায় এর চেয়ে বেশি নেওয়া হয়, আর আপনারা ইফতাতে পড়ছেন, 300 টাকা অনেক বেশি না? আরো ইফতা বিভাগে আরো বেশি করে পরীক্ষার ফি নেওয়া হয়ে থাকে, অন্যান্য জায়গায় অনলাইন আরো বেশি নেয়, আমরা অনেক কম নিই। যাক, ওটা ভিন্ন বিষয়। আমি যেটা বলছিলাম, পরীক্ষার উত্তরগুলো আপনারা কোথায় লিখবেন? দিস্তা খাতার মধ্যে লিখবেন। দিস্তা খাতাগুলো প্রয়োজনে আপনারা আহ কনফেকশনারি যে দোকানগুলো আছে ওইগুলোতে গেলেই কিন্তু পেয়ে যাবেন, আহ ওইগুলি থেকে আপনারা কিনে নেবেন। এরপরে দিস্তা খাতার মধ্যে উত্তর লিখবেন। উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই লেখাটা সুন্দর করার চেষ্টা করবেন। সুন্দর বলতে কি? সুন্দর বলতে আপনার লেখা একটু খারাপ, এটা এটা না, লেখাটা যেন বোঝা যায়, এবং আপনার লেখা যতটুকু আপনি লিখতে পারেন ওইভাবে লেখাগুলো একটু সোজা করে স্পষ্ট করে লিখবেন। অনেক ভাই আছে ডাক্তারের মতো লেখে, ডাক্তার বোঝেন, ডাক্তাররা যেরকম পেঁচায় পেঁচায় যেভাবে লেখে কিচ্ছু বোঝা যায় না, ওই রকম করে লেখে। এভাবে লিখলে ভাই আপনার খাতার উত্তর আমরা বুঝতে পারবো না, এতে আপনার নাম্বার কম পাবে। আপনার লেখা ভালো হলে আলহামদুলিল্লাহ, কারো কারো লেখা দেখলে আমাদের মানে চোখ শীতল হয়ে যায়, এত সুন্দর করে লিখেছে। আমরা বিশেষভাবে যারা লেখা সুন্দর করে, যারা ভালো মতো পরীক্ষা দেয়, সারা বছর সুন্দরভাবে থাকে, আমরা বছর শেষে এরকম ব্যক্তিদের কারো কারো পুরস্কারও দিয়ে থাকি। অনুষ্ঠানের দিন পুরস্কারও দেবো, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর আপনাদের জন্য আরো বিশেষ পুরস্কার আছে ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন, মানহালের জন্য দোয়া করবেন, উস্তাদের জন্য দোয়া করবেন। আমাদের অনেক বড় পরিকল্পনা ভাই, আপনাদের বোঝাতে পারবো না। ইতিমধ্যে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা একটা বড় একটা উদ্যোগ নিয়েছি। আমাদের সামর্থ্য নেই ভাই, কোটি কোটি টাকাও নেই, অনেক বড় সেলিব্রিটিও না, কেউ নেই, কিন্তু তারপরও মনের মধ্যে স্বাদ আছে, খুব স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। সাতটা কি? ওলামায়ে কেরামকে, সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো। ইতিমধ্যে আমরা একটা ঘোষণা দিয়েছি, যেটা হলো ফ্রি সেলাই প্রশিক্ষণ কোর্স। আগামীকালকে আমরা বাছাই করব, যারা আসবে তাদের মধ্যে থেকে আমরা 5 জনকে ফ্রি সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এইভাবে আরো বেশ কিছু মানবিক কাজ আপনাদের নিয়ে আমাদের করার ইচ্ছা আছে। কারণ বাইরের লোক তো বাইরের লোকই, তারাও আমাদের ভাই, মুসলিম ভাই, আল মুসলিম আখুল মুসলিম, ওই হিসেবে ভাই। কিন্তু আপনারা আমাদের আরো আপন ভাই, আপনারা আমাদের মানহালের অতীত ভবিষ্যৎ সব আপনারা, আপনারা আমাদের সাথে যুক্ত আছে। এই জন্য আপনাদের নিয়েও বেশ কিছু পরিকল্পনা আছে, কিন্তু এখন এগুলো প্রকাশ করব না। সামনে ইনশাল্লাহ আপনারা মানহালের সাথে থাকবেন। এখান থেকে ইফতার শেষ হয়ে গেলেও মানহালের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এগুলো ফলো করবেন, এগুলো খেয়াল রাখবেন। আমরা সামনে আপনাদের নিয়েও কিছু পরিকল্পনা আছে, বিশেষ কিছু কারিগরি বিভিন্ন বিষয় আমরা ফ্রি আপনাদের জন্য রাখবো, একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এরকম কিছু কিছু আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ। কিন্তু অনেক টাকা পয়সা লাগে, তো অনেক কিছু লাগে, সাপোর্ট লাগে, যেগুলো দিতে গেলে সময় সাপেক্ষ বিষয়। এই যে একটা ফ্রি যে আমরা সেলাই প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করতে গেছি, এটা পিছনে অনেকগুলো টাকা খরচ। টাকার চেয়েও বেশি গেছে মেধা এবং চেষ্টা, যার মাধ্যমে করাতে গিয়ে, মানে যে প্রশিক্ষক হিসেবে আছে তাকে মেনটেন করতে গিয়ে, তাকে বোঝাতে গিয়ে, তার ওইখানে ব্যবস্থাটা করতে গিয়ে অনেক পরিশ্রম দিতে হয়েছে, অনেক সময় ব্যয় করতে হয়েছে। কেউ কেউ মনে করে যে অনেক টাকা হলেই তো হয়ে যায়, না, টাকা দিয়ে সবকিছু হয় না। সাথে সাথে নিজের চেষ্টা থাকতে হয়, আল্লাহর কাছে কবুল হতে হয়। যাই হোক, আপনাদের নিয়ে এরকম চিন্তা ভাবনা আছে। অনেকে মনে করতে পারেন দোস্ত যে আমরা কি থাকতে পারবো না, যেমন দুই একজন ভাই ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করেন,
ওস্তাদ যে আমরা কি করতে পারবো না বা আমাদের জন্য কি হবে না, ভাই আপনাদের জন্য বিশেষভাবে থাকবে একটা বিশেষ সময়। এখন না, আপাতত আমরা কেবল শুরু করছি, ধীরে ধীরে সময় হোক ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আর এগুলো আমরা সাধারণত আমাদের মাদ্রাসার ফেসবুক পেজে, মাদ্রাসার ইউটিউবে এগুলো আমরা প্রকাশ করি না। করলে কি হবে, লেখাপড়ার সাথে আনুষঙ্গিক বিষয়গুলো সব যুক্ত হয়ে যাবে। আর যুক্ত হয়ে গেলে তখন এটা লেখাপড়া বিষয়গুলো খুঁজে পেতে কষ্ট হয়। এই জন্য সাধারণত আমরা মাদ্রাসার ফেসবুক পেজে, মাদ্রাসার ইউটিউব চ্যানেলে এগুলো আমরা প্রকাশ করি না। বিশেষ করে এগুলো আমার যে ব্যক্তিগত চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওইগুলোতে পাবেন। মাদ্রাসার যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে পাবেন। যাই হোক, এটা আনুষঙ্গিক বিষয় বললাম। এক ভাই বলেছেন কম্পোজ করে পরীক্ষা দেওয়া যাবে কিনা, না না, কম্পোজ করে কোনো পরীক্ষা হবে না। পরীক্ষা অফলাইন আপনারা যেভাবে দেন ওইভাবে লিখ, কম্পোজ করা যাবে না, পিডিএফ করে দেওয়া যাবে না। আপনারা যেভাবে পরীক্ষা লিখবেন ওইভাবে লিখবেন, লিখে আপনারা ছবি তুলে নেবেন। আচ্ছা, এগুলো আমি বলছি। আহ একটু আগে যেটা বললাম, খাতার লেখাটা সুন্দর করার চেষ্টা করবেন। আর লেখা সুন্দর করার জন্য সহজ পদ্ধতি হলো আপনি নিচে দাগ দেওয়া একটা পৃষ্ঠা ব্যবহার করতে পারেন, যেটা আমাদের মাদ্রাসাগুলোতে আমরা দেখেছি ছাত্ররা ব্যবহার করে। আহ আগে থেকে একটা পৃষ্ঠার মধ্যে অথবা কম্পোজ করে একটা পৃষ্ঠা দাগ দিয়ে আনে লাইন সোজা রাখার জন্য, ওইটা পৃষ্ঠার নিচে রাখে, তখন দাগ লেখাগুলো কিন্তু সোজা হয়। আর সাথে সাথে একটু লেখাগুলো বড় রাখবে, অনেক বড় না অনেক ছোট না, মাঝামাঝি। কেউ কেউ লেখা সুন্দর কিন্তু এত ছোট ছোট করে লেখে যে লেখা পড়তে আমাদের খুব কষ্ট হয়। যদিও আমার চোখে চশমা আছে, আমি তো আলহামদুলিল্লাহ চশমাতে এটা দেখি। কেউ কেউ কোনো কোনো ওস্তাদকে দিলে বলে, ওস্তাদ জি আপনার তো চশমা আছে, আপনি ভালো দেখেন, আমাদের তো চশমা নাই। আমি বললাম আপনাদের চশমা নেই, আপনারা চশমা লাগাই নেন, সমস্যা কি? যদি না বোঝেন, আল্লাহর বান্দা লিখছে এত ছোট করে যে চশমা দিয়েও খুঁজে পাওয়া যায়। এত ছোট করে লিখবেন না, এভাবে লিখলে কিন্তু নাম্বার কম পাবেন। অনেক ছোটও হবে না, অনেক বড়ও হবে না, মাঝামাঝি। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে সবাই ছবি তুলে, ছবি তুলবেন। লেখা যখন শেষ হয়ে যাবে ছবি তুলবেন। ছবিটা কিভাবে তুলবেন? 1 নাম্বার পৃষ্ঠার ছবি আগে তুলবেন। ছবিটা তোলার ক্ষেত্রে খুব সুন্দর করে ছবি তুলতে হবে। অনেকে আছে লিখলাম খুব সুন্দর করে, সব ঠিক, কিন্তু ছবিটা ভাই এতটাই বাজে হয়েছে যে ছবি, আমরা তো ছবি দেখেই তো বুঝবো, কিন্তু লেখা বোঝা যায় না। ছবি উঠানোর সময় অনেকে লেখার যখন ছবি উঠিয়েছে, লেখার হাতের মানে হাতের ছায়া বা অন্য কিছু ছায়া তার পৃষ্ঠার উপরে পড়ছে, এতে করে তার লেখাটা কিন্তু বোঝা যায় না। ছবি উঠানোর সময় একটু চেষ্টা করবেন যেখানে লাইট আছে, আলো আছে, ওইখানে গিয়ে আপনি ছবি উঠাবেন। আর ছবিটা কিভাবে উঠাবেন? ছবিটা আপনার খাতাটা নিচে রাখবেন, তারপর মোবাইলটা আপনি খাতা বরাবর রাখবেন। খাতা বরাবর রাখার পর পরিপূর্ণ খাতাটা যেন আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে আসে, এবং সবগুলো লেখা যেন আপনার যেন স্ক্রিনের মধ্যে আসে, কোনো লেখা যেন কেটে না যায়। এমন আছে কেউ কেউ লেখা ছবি উঠিয়েছে, লেখা কেটে গেছে, তো লেখা কেটে গেলে তো ভাই আমরা বুঝতে পারবো না যে আপনার কি লিখলেন। এই জন্য ছবি উঠানোর ক্ষেত্রে ভালো করে আগে ছবি উঠাবেন, তারপরে আপনি দেখবেন, নিজে আগে দেখবেন যে আপনার লেখাটা আপনি নিজে বোঝেন কিনা, সবগুলো লেখা এসেছে কি। ছবি উঠানোটা খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে পরীক্ষার ক্ষেত্রে। আমাদের এখানে পরীক্ষার ক্ষেত্রে ছবি যেন সুন্দর করে উঠানো হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। সুন্দর করে ছবি উঠিয়ে তারপর মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেই নাম্বারে আপনারা ভর্তি হয়েছেন, যেই নাম্বারে তাবলিগ জমা দেন, যেই নাম্বারে আপনারা আহ বেতন দিয়ে থাকেন, যোগাযোগ করে থাকেন, ওই নাম্বারে গিয়েই ছবি উঠিয়ে জমা দিয়ে দিন। আর জমা দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম একটু ফলো করবেন। 1 নাম্বার পৃষ্ঠা যখন দিবেন তখন 1 লিখে দিবেন। এটা ইংলিশে হোক অথবা বাংলায় হোক, 1 আগে লিখে দিবেন। মানে 1 লেখা মাদ্রাসার হোয়াটসঅ্যাপে 1 লিখে তারপর আপনি 1 নাম্বার পৃষ্ঠা দিবেন। এরপরে 2 লিখে 2 নাম্বার পৃষ্ঠা দিবেন। এভাবে দিলে কি হয়, আমাদের 1 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার পৃষ্ঠা এটা পেতে খুঁজে বের করতে সহজ হয়, আমাদের উত্তরগুলো মিলাতে সহজ। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে লিখে দিবেন আর পৃষ্ঠাগুলি দিবেন একটা একটা করে। কিভাবে পৃষ্ঠাগুলো দিবেন বুঝেছেন তো? মানে যেভাবে একটা করে আপনার ছবি দিয়ে থাকেন হোয়াটসঅ্যাপ, ওইভাবেই মাদ্রাসার হোয়াটসঅ্যাপে ছবি তুলে তুলে পরীক্ষার উত্তরপত্র গুলো 1 2 3 4 5 এভাবে লিখে লিখে একটা করে 1 লিখবেন, তারপর 1 নাম্বার পৃষ্ঠা এভাবে দিবেন। তারপরে বাংলা খাতায় বা প্যাড খাতায় লেখা যাবে না, যেটা একটু আগে বলেছি। দিস্তা খাতার মধ্যে লিখতে হবে, প্রয়োজনে 2-3 টাকা দিয়ে আপনারা দিস্তা খাতা কিনে নেবেন। আরেকটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, খাতার মধ্যে প্রথমেই আপনি যখনই খাতায় লেখা শুরু করবেন, সর্বপ্রথম আপনি কি লিখবেন? সর্বপ্রথম লিখতে হবে আপনার নিজের নাম লিখবেন,
প্রথমে মাদ্রাসার নামটা লিখবেন, তারপর নিজের নাম লিখবেন, রোল নাম্বার লিখবেন। অনেকে আছে সব লিখেছে, রোল নাম্বার লেখেন। ভাই রোল নাম্বার যদি না লেখেন, আপনার নাম লেখেন, তাহলে কিন্তু আমরা বুঝবো না যে আপনি কে। লিখলেন মাহমুদুল হাসান, ভাই মাহমুদুল হাসান তো 4 5টা 10টা রয়েছে, কোন মাহমুদুল হাসান আপনি আমরা কিভাবে বুঝবো বলেন? এই বুঝার জন্য আবার অনেক সময় এমন হয় ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করতে হয়, ফোন করতে হয়, অনেক পেরেশানি যায় আমার। এই পেরেশানিটা যেন না হয় এই জন্য অবশ্যই দাখিলা নাম্বার যেটা আছে, আপনাদের রোল নাম্বার যেটা আছে, এটা অবশ্যই আহ খাতার মধ্যে কিন্তু লিখবে, সাথে সাথে নিজের নামটাও লিখবে। আর আরেকটা বিষয় একটু আগে বললাম, পৃষ্ঠা নাম্বারও লিখবেন উত্তরপত্রে। 1 নাম্বার পৃষ্ঠায় 1 নাম্বার লিখবেন, 2 নাম্বার পৃষ্ঠায় 2 নাম্বার লিখবেন, এভাবে লিখে জমা দিবেন। আর লেখা পরিষ্কার এবং স্পষ্ট হতে হবে। আহ তারপর উত্তরপত্রের ছবি তুলে আগে নিজে দেখবেন, নিজে দেখে যদি মনে হয় যে বোঝা যায় সব ঠিকঠাক আছে, তারপরে আপনি জমা দিবেন। উত্তরপত্র জমা দেওয়ার পর অবশ্যই দেখতে হবে যে সবগুলো পৃষ্ঠা গিয়েছে কিনা। অনেকে আছে খুব তাড়াহুড়া করে পৃষ্ঠাগুলি জমা দিয়ে দেয়, এরপরে দেখা যায় কি পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা পরে এসে বলে উস্তাদ জি আমার একটা পৃষ্ঠা তো রয়ে গেছে, এটা তো আমি জমা দেইনি। তখন কিন্তু আপনার 1 পৃষ্ঠা গ্রহণ করা হবে না। সবার জন্য যতটুকু পরিমাণ সময়, আপনার জন্য ততটুকু পরিমাণ সময়, এই জন্য পৃষ্ঠাগুলো দেখে দেখে জমা দিবেন যে কোনো পৃষ্ঠা যেন বাকি না থেকে যায়। উত্তর লেখার ক্ষেত্রে খাতার মধ্যে শুধু কালো কালি ব্যবহার করতে হবে, মানে লেখাগুলো। আর আপনি প্রশ্নের উত্তর এই টাইপের লেখার ক্ষেত্রে আপনি চাইলে অন্য কালিও ব্যবহার করতে পারেন, তবে লাল কালি ব্যবহার না করলে ভালো হয়। লাল কালি যেহেতু উস্তাদরা ব্যবহার করে, বিশেষ করে ভুল চিহ্ন, কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে এগুলো ব্যবহারের জন্য, এই জন্য লাল কালি না ব্যবহার করে আপনি চাইলে অন্য কালি ব্যবহার করতে পারেন, অন্য রঙের কালি ব্যবহার করতে পারেন। আর লেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনারা কালো কালি দিয়ে লিখবেন। কালো কালি দিয়ে না লিখলে কি হয়, যেহেতু আপনারা ছবি তুলে দিবেন তো আমাদের লেখাগুলো বুঝতে কষ্ট হয়ে যায়, অনেক সময় লেখাগুলো অস্পষ্ট হয়ে যায়। এই জন্য সবাই কালো কালি দিয়ে লিখবেন। শুধু প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর এগুলো আপনারা চাইলে ভিন্ন কালি দিয়ে লিখতে পারেন। পরীক্ষা চলাকালে ইফতার সাথী গ্রুপে কোনো রকম মেসেজ দেওয়া নিষিদ্ধ। কেউ কোনো মেসেজ দিতে পারবে না। কেউ কেউ বলে যে আলহামদুলিল্লাহ 1 নম্বর প্রশ্নটা কেবল শেষ করলাম, ভাই আপনার কি খবর, এরকম কিছু লেখা যাবে না, বুঝছেন? কেউ কেউ বলে কি আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা কেবল সবার আগে জমা দিলাম, ভাই আপনার কেউ জমা দিয়েছে, মানে সে খুশিতে বাগ বাগ হয়ে গেছে, সবার আগে জমা দিয়ে দিচ্ছে, এগুলোও লেখা যাবে। আবার কেউ কেউ বলে ভাই 1 নম্বর প্রশ্নে কি লিখলেন আপনারা, এগুলো কিচ্ছু বলা যাবে না। কে কি লিখছে সেই জানে, আপনার জানতে হবে না, আপনারটা আপনি লেখার চেষ্টা করবেন। কেউ ইফতার সাথী গ্রুপের সন্ধ্যা 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত কোন রকম মেসেজ দেওয়া নিষিদ্ধ। কেউ যদি মেসেজ দেয় আমরা সাথে সাথে ডিলিট করে দেব, এবং আপনার কিন্তু কি করব, সরাসরি তো শাসন করা যাবে না আপনাকে, মানে বাতাসে মার দেবো, এখান থেকে ঢাকা থেকে এটা মার দেবো, দেখবেন যে আস্তে করে বাতাস গেছে কানের পাশ দিয়ে। যাই হোক, মানে এমনি মজা করে বললাম, এবার এরকম কিছু করা যাবে না, ইফতার সাথী গ্রুপে কোনো কিছু লেখা যাবে না। তারপরে পরীক্ষা চলাকালে কোনো ছাত্রের কাছে কেউ কোনো রকম সহযোগিতা চাইতে পারবে না। আমাদের কাছে ছাত্র ভাইরা অনেক সময় অভিযোগ দায়ের করে যে উস্তাদ জি আমি লিখতেই পারছি না। আরেকজন বারবার ফোন করে, আরেকজন বারবার খালি জিজ্ঞাসা করে ভাই এটা উত্তর কি লিখলেন, এটা উত্তর কি লিখলেন। এরকম যদি কেউ অভিযোগ দেয়, তাহলে যার নামে অভিযোগ দিবে তার কিন্তু আমরা যদি এটা প্রমাণ পাই, এই ক্ষেত্রে কিন্তু তার নাম্বার কাট। কাউকে এরকম বিরক্ত করা যাবে না, আপনি যতটুকু পারেন ততটুকুই লিখবেন। আর আমরা তো প্রশ্ন অনেক কঠিন করি না, প্রশ্ন তো অনেক বেশিও করি না। আর অন্য মানুষকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আপনি আমানতদারির সাথে নিজে যতটুকু পারেন ততটুকুই লিখবেন, অন্য কারোর কাছে সহযোগিতা নেওয়া যাবে না। আর যদি কেউ এখানে কেউ কেউ আবার আর অবৈধ পন্থার আশ্রয় নেয়, অন্যজনকে বলে, টাকা দিয়ে ভাড়া করে যে ভাই আপনাকে আমি 1000 টাকা দেবো বা 500 টাকা দেবো, আপনি আমার উত্তরগুলি লিখে দিন, এইরকম যদি কেউ করে, যদি ধরা পড়ে তার পরীক্ষা তো বাতিল হবেই, আরো জরিমানা করা হবে। যে লিখে দিবে, যে ছাত্র ভাই লিখে দিবে সেটাও যদি আমরা জানতে পারি, আর এটা জানা যাবে, কিভাবে জানা যাবে, এটা আপনি নিজেও বোঝেন যে একজনের লেখা আহ আমরা যদি 2বার দেখি, দুইজনের নাম দুইজন কিন্তু লেখা দেখি একই রকম,
সব মিলে গেছে, এটাকে আমরা বুঝবো না? অবশ্যই বুঝবো। ধরা পড়লে দুইজনের পরীক্ষায় বাতিল হয়ে যাবে, কেউ কারোটা লিখে দেওয়া যাবে না। লিখে দিলে ধরা পড়লে পরীক্ষা বাতিল হিসেবে গণ্য হবে, জরিমানা করা হবে। তারপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, কোনো ছাত্র ভাই যদি কোনো ওজোর দেখিয়ে, অসুস্থতা বা বিয়ে শাদী, যদি এরকম কোনো ওজোর দেখিয়ে যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে, বিশেষ করে প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা যদি অংশগ্রহণ না করে, তারপর আমরা যাচাই করব সত্যি সত্যি আপনার ওজোরটা ছিল কিনা। এই ওজোরটা যদি প্রমাণিত হয়, এরপরে আপনাকে আমরা নির্দিষ্ট একটা পরীক্ষার সময় দেবো আবার দ্বিতীয়বার। কিন্তু ওই পরীক্ষার ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি বাড়তি দিতে হবে। এখন পরীক্ষার ফি 300 টাকা আছে, তখন আপনাকে 500 টাকা পরীক্ষার ফি দিতে হবে। এবং তখন আপনার আবার ব্যক্তিগতভাবে কারো ওজোর থাকলে, বিশেষভাবে ওজোর যদি প্রমাণিত হয়, তাহলে এই সুযোগটা থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি 500 টাকা দিতে হবে। আর ওজোর যদি প্রমাণিত না হয়, তাহলে আপনি কিন্তু পরীক্ষার সুযোগ পাবেন না। আরেকটা কথা একটু আগে বলেছি, কম্পোজ করা, তারপরে টাইপিং করা, মোবাইলে টাইপিং করে অনেকে আছে কি করে তামরিনের ক্ষেত্রে, যে এত লেখার কি দরকার আছে, সে মাদ্রাসার অ্যাপসে গিয়ে কপি করে নেয়। কপি করে নিয়ে তারপরে জমা দিয়ে দেয় যে আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, লেখা কেবল শেষ করলাম। ভাই আপনি কোথায় লেখা শেষ করেছে? আপনি তো মাদ্রাসার অ্যাপস থেকে কপি করে নিয়ে এসে জমা দিয়ে দিচ্ছেন। না, এটা এটা সিস্টেম। আপনারা যখন তামলিন লিখবেন তখন টাইপিং করে লিখবেন, কিন্তু যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু পরীক্ষায় কিন্তু টাইপিং করে না। পরীক্ষার সময় আপনাকে খাতা কলমে লিখতে হবে। পরীক্ষার সময় কি খাতা কলমে লিখতে হবে, খাতায় যেভাবে লেখে ওইভাবে লিখে তারপরে জমা দিতে হবে। এখানে টাইপিং করা, কম্পোজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বুঝেছেন সবাই? যাই হোক, মোটামুটি এই কয়টা বিষয় আপনারা যদি সবাই খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা সুন্দর হবে। আর পরীক্ষা পরীক্ষার কোনো বিষয়ে যদি আপনাদের এখন কোনো অস্পষ্টতা থাকে, যেগুলো আপনাদের মনে হয় বুঝে আসেননি বা আমার কথার মধ্যে আসেনি, আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো বিষয় বলেছি। এরপরেও যদি কোনো বিষয় আপনাদের থাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন, আর তিনি লিখিত ভাবে, যে পরীক্ষার কি 10 মিনিট আগে খাতা জমা দিতে হবে? সাধারণত আমরা যেটা বলে থাকি যে 10 মিনিট আগে পরে খাতা জমা দেওয়ার কোনো বিষয় না, ঠিক 10টার ভিতরে খাতা জমা দিতে হবে। 10টার পরে খাতা জমা দিলে পরীক্ষা বাতিল হিসেবে গণ্য হবে। এই জন্য আমরা যেটা করি, পরীক্ষার 15 মিনিট আগে আমরা আবার মাদ্রাসা গ্রুপে একটা মেসেজ দিই যে আর মাত্র 15 মিনিট বাকি আছে, সবাই তাড়াতাড়ি লেখা শেষ করে খাতা জমা দিয়ে দেয়। 10টার পরে খাতা জমা দিলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে, পরীক্ষা বাতিল হয়ে যাবে। এটা ভালোভাবে। হজরত জি, আমার প্রশ্ন একটা। জি প্রশ্ন বলেন। হচ্ছে এই মোসান্নেফের জীবনী যদি লেখেন, এতটুক যে প্রশ্ন করা হয়, তাহলে তো ওখানে বহু লিখতে হবে হজরত। জি। মোসান্নেফের জীবনী লিখতে যদি বলেন, তাহলে তো এখানে অনেক লিখতে হবে, তাই বলতেছিলাম। না, অনেক লিখতে হবে। আমরা যে মোসান্নিফের জীবনীটা, বিশেষ করে যে কাওয়াইদুল ফিকের যে জীবনীটা আলোচনা করা হয়েছে, আপনি জি। যদি অনেকও লেখেন, 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা লেখা অনেক না। আপনি এফতা বিভাগে পড়ছেন, একটা প্রশ্নের উত্তর 1 পৃষ্ঠা লিখবেন, প্রশ্নই থাকবে 3-4টা, 3-4 পৃষ্ঠা আপনি লিখবেন না? অনেক লেখা। এখন আপনি বলতে পারেন যে উস্তাদ জি, বিভিন্ন সরাসরি ওয়াতের মধ্যে তো 4 পৃষ্ঠা 10 পৃষ্ঠা। না, এত কিছু লাগবে না। আপনি মূল মূল পয়েন্ট গুলো নিয়ে এসে 1 পৃষ্ঠার মধ্যে আপনি লিখে ফেলবেন। মূল মূল পয়েন্ট কি হতে পারে? মোসান্নিফের নাম, তার পিতার নাম, জন্মসাল, তারপরে আহ কি তার শিক্ষা জীবন, তার লিখিত কিতাবাদির নাম, এই যে যে মূল মূল কয়েকটা পয়েন্ট আছে না, এগুলো লিখবেন। এগুলো লিখে দিলে হয়ে যাবে। বিস্তারিত সব লেখার দরকার নেই। মোটামুটি 1/2 পৃষ্ঠা 1 পৃষ্ঠার মধ্যে লিখলেই চল। যে এরপরে কোনো প্রশ্ন থাকলে জি বলতে হজরত। পারেন। কি কারো কোনো প্রশ্ন নেই?
পরীক্ষা ওস্তাদ যে বিষয়ে কাওয়াইদুল ফিকির কয়টা প্রশ্ন আসবে হুজুর? এটা তো উত্তর দিয়েছি যে প্রশ্ন মোট 3টা প্রশ্ন আসবে, তবে এই 3টা প্রশ্নে ছোট ছোট জুজ থাকবে। লেখা অনেক বেশি না, আধা ঘন্টার মধ্যে লেখা শেষ হয়ে যাবে। তবে আপনাদের আমরা সময় বেশি দেবো, 7টা থেকে সময় দেই কেন, যাতে করে কেউ চাইলে যেন বিস্তারিত লিখতে পারে, আস্তে ধীরেও লিখতে পারে। যেমন 7টা থেকে 9টা পর্যন্ত অনেকের ব্যস্ততা থাকে। আহ, দেখা যায় যে সে শিক্ষকতা করে, কোথাও ক্লাস করায়, অথবা সে ইমামতি করে, আরো বিভিন্ন কাজ থাকতে পারে। আপনি কিন্তু 9টা থেকে নিয়ে 10টা, এই সময়টা মোটামুটি কিন্তু ফ্রি সময়। তো এই সময়টার মধ্যে আপনারা লিখে জমা দিতে পারেন। এই জন্য আমরা 3 ঘন্টা সময় দিই। 3 ঘন্টা সময় মানেই এই নয় যে 3 ঘন্টায় সময় লাগবে, যেটা আমরা অফলাইনে দেখি এরকম। লেখা কম থাকবে। আর আরেকজন জিজ্ঞাসা করেছেন যে একটা প্রশ্নের মধ্যে কয়টা জুজ থাকবে। জুজ সাধারণত আমরা 2টা দেই, 3টা দেই, এরকমই। আর জুজ থাকলেও যে বড় বড় জুজ না, মানে অনেক উত্তর লিখতে হবে এরকম, সংক্ষিপ্ত উত্তর, 2-3 লাইনের উত্তর, 1 লাইনের উত্তর, এরকম থাকবে, 3 লাইন। ওস্তাদ পূর্ণমান কত, টোটাল নাম্বার কত নাম্বারের পরীক্ষা হবে টোটালে? পরীক্ষার নাম্বার কত থাকবে এটা তো বলা হয়েছে, এলান দিয়ে বলা হয়েছে, 20 নম্বরের পরীক্ষা হবে। আপনাদের প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা 20 নম্বরের হবে। আর এই 20 নাম্বার গুলো আবার বার্ষিক পরীক্ষায় গিয়ে যুক্ত হবে। বার্ষিক পরীক্ষার সাথে প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষাটাও একটা সমন্বয় করা হবে। কিভাবে সমন্বয় করা হবে এটা আমরা বুঝবো। আপনাকে নিয়ে আপনার অত ফিকির করতে হবে না, বা আপনাদের ফিকিরের দরকার নেই। আপনাদের কাজ হলো ভালো করে লেখা, ভালো করে পড়া। এই জন্য গুরুত্বপূর্ণ হিসেবে, যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় সাময়িক পরীক্ষার নাম্বারও যুক্ত হবে বার্ষিক পরীক্ষায়, এই 2টা পরীক্ষাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে লিখতে হবে। মানে উস্তাদ জি সবগুলো উত্তর মিলিয়ে 20 নাম্বার, তামরিন কাউদুল ফিকে, না না তারপরে না, টোটাল তামরিন 20 নাম্বার। তামরিন তামরিন পরীক্ষা আলাদা, কাওয়াইদুল ফিক আলাদা। কাওয়াইদুল ফিক 20 নম্বরের পরীক্ষা হবে, তামরিন পরীক্ষা 20 নম্বরের হবে। মানে আবার উসুল জি একটা পরীক্ষা জি হবে, ওইটা আবার 20 নম্বরের, আবার তামরিন আলাদা হবে 20 নম্বরের। 2টা মিলে 10-10, এরকম মানে একটা পরীক্ষায় 20 নম্বরের। তবে জি বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে আবার সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা থাকে, বার্ষিক জি জি। পরীক্ষা, বছর শেষে যে কয় পরীক্ষা। ওস্তাদ রেজাল্ট কবে দিবেন? জি, পরীক্ষার রেজাল্ট কবে দিবেন? পরীক্ষা দেন আগে। প্রথম সাময়িক আগে প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষা পরীক্ষা উস্তাদ দেন, জি তারপরে ইনশাল্লাহ পরীক্ষায় দেয় না, রেজাল্টের পাগল হয়ে গেছে। জি উস্তাদ জি তামরিনের ভালো লোক বিষয়ে তো। আসবে, একটু বলা যাবে? জি, প্রশ্নের জন্যই তো আমি অপেক্ষা করছি। বলেন, আপনাদের পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলেন। উস্তাদ জি বলছিলাম যে তামরিন কয়টা আসবে? তামরিনের বিষয় তো বললাম, সাধারণত আমরা 3টা বা 2টা প্রশ্ন, তামরিনের প্রশ্ন দিয়ে থাকি। এখানে কোনো জুজও জি থাকবে না। জি 2টা জি তামরিন ওস্তাদ দিয়ে থাকি। আর যে কোনো বার্ষিক একটা তামিল দেওয়ার না। জি, ওস্তাদ জি A4 কাগজে লেখা যাবে? A4 মানে আমি বুঝলাম না, মানে কি ওই যে মানে কম্পিউটার A4 মানে ফটোকপি পরীক্ষা করে যে ফটোকপি করে। আছে না, পরীক্ষা ওস্তাদ আপনারা যে দিয়েছেন না, ফটোকপি ওই করে না, ওই কাগজগুলো ফটোকপির দিবে। কাগজগুলোর কথা বলতেছে আর কি। ফটোকপি কাগজগুলো থাকে ফোর সাইজ সব ভাই গুলা। বনিসের মতো বসছে। বাংলা খাতায় লিখবেন না, ডাক্তারের যে পেট খাতা আছে এইগুলোতে লিখবেন না। বাকি এখন কোন খাতায় লিখতে হবে, অন্য যে অঙ্ক খাতা আছে এতবার বলার পরে এগুলোতে সেই লিখবেন, প্রশ্ন পৃষ্ঠা করা খাতায় লিখবেন। বনিসের। ফাইল। জি ওস্তাদ জি, আমার একটু জানার ছিল। জি বলেন। জি ওস্তাদ জি, আল্লাহ না করুক, মনে করেন কোনো ইলেকট্রিক সমস্যা অথবা কোনো নেট প্রবলেমের কারণে মনে করেন আমি যত সময় জমা দিতে পারলাম না, এভাবে না হোক, আল্লাহ না করুক, যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? এগুলো অগ্রহণযোগ্য। নেটওয়ার্কের সমস্যা থাকলে আপনার সমস্যা আগে থেকে সমাধান করতে হবে, বিকল্প পন্থা আপনার কাছে রাখতে হবে। আপনার আগের থেকে সচেতন থাকতে হবে যে আমার মোবাইল এমবি আছে কিনা। তারপরে ওয়াইফাই যদি থাকে, আপনি বলবেন যে উস্তাদ আমার এখানে কারেন্ট চলে গেছে, এই জন্য আমি জমা দিতে পারছি না, না এই অজুহাত গ্রহণযোগ্য হবে না। আপনাকে এমবি কিনে রাখতে হবে, এমবি কিনতে যাতে হবে। করে ওয়াইফাই বন্ধ হয়ে গেলে এমবি দিয়ে আপনি যেন খাতা জমা দিতে পারেন। জি আবার জি এমবি যেন শেষ না হয়ে যায়, এই জন্য আগে থেকে লক্ষ্য করে রাখবেন আপনার মোবাইল এমবি আছে কিনা। এগুলো আপনার খেয়াল করে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যেহেতু আপনাদেরকে আমরা অনলাইনে পরীক্ষা নিচ্ছি, এই হিসেবে জি জি যা যা দরকার সবগুলো আপনার কপি করে রাখতে হবে।
আর যদি ওকে না করে আচ্ছা বাতিল করে দেবো। কারণ আগে থেকেই বলা আচ্ছা যে অনলাইনে পরীক্ষা হবে, আর অনলাইনে ক্ষেত্রে কারেন্ট চলে গেছে, তারপরে কেউ কেউ বলবেন যে আমার এখানে উস্তাদ আমি ছবি তুলতে পারছি না, এগুলো বলে হ্যাঁ, ছাত্র ভাইরা যে উস্তাদ আমি ছবি তুলতে যাবো, তো হ্যাঁ, মানে অন্ধকার আছে, অন্ধকারের সমাধান করেন। হুম, সমাধান কি? সমাধান হলো আপনি চার্জারের ব্যবস্থা করেন, অথবা এই যে লাইট গুলো আছে, কি লাইট বলে, এলইডি লাইটের মতো, মানে যেগুলো কারেন্ট চলে গেলেও জ্বলে, এগুলো একটা কেনেন, কিনে আপনি বাড়িতে রাখেন, এটা তো আপনার বাসায়ও লাগে, বাচ্চা রাখতেছে। বাচ্চা মহিলারা যারা থাকে তাদের কাজেও সুবিধা হয়। জি ওস্তাদ, ইনশাল্লাহ এগুলো ব্যবস্থা আছে 600 টাকা আলহামদুলিল্লাহ। একটা লাইটের দাম, 600 টাকা, মানে আপনাকে আমি উদ্দেশ্য করে বলছেন, সবাইকে বলছি, একটা লাইটের দাম 600 টাকা বর্তমানে। একটা লাইট যদি আপনি কিনে রাখেন, আপনি নিজের পড়ালেখা, খাবার দাবার, আরো বিভিন্ন সময় কিন্তু আপনার কাজে লাগবে। পরীক্ষার সময় আপনি খাতাটা সুন্দর করে উত্তর লিখে জমা দিতে পারবেন যদি বিদ্যুৎ চলেও যায়। জি জি ওস্তাদ জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। কাওয়াইদুল ফিক বার্ষিক পরীক্ষা বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা কি আবার কাওয়াইদুল ফিক পরীক্ষা হবে? না না না, এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, প্রথম সাময়িক পরীক্ষায় যেই তামরিন গুলো করা হবে, যেই কিতাবের পরীক্ষা হবে, এই পরীক্ষা আবার দ্বিতীয় সাময়িকে হবে না। দ্বিতীয় সাময়িক পরীক্ষা এই কিতাবের পরীক্ষা হবে না, ওই তামরিনের পরীক্ষা হবে না, বরং আচ্ছা আপনারা সবাই কথা বলেন না। একদিন দুই দিনের পরীক্ষার দেওয়া হয় ওস্তাদ আর একটা বিষয় ছিল। আচ্ছা আমি শেষ করি, এই কথাটা একটু শোনেন, গুরুত্বপূর্ণ, একটু চুপ থাকেন সবাই। প্রথম সাময়িক পরীক্ষায় যেই কিতাবের পরীক্ষা হবে, যেই তামরিন গুলোর পরীক্ষা হবে, এগুলো আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় থাকবে না। দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে যে কিতাব পড়ানো হবে, ওই কিতাবের পরীক্ষা হবে, এবং যে তামরিন গুলো হবে এগুলোর পরীক্ষা হবে। তবে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে সবগুলো কিতাব এবং সবগুলো তামরিনের পরীক্ষা হবে। ওস্তাদ জি, জি, আর কোনো বিষয় আছে কারো থাকলে জিজ্ঞেস অনেকে করুন। ক্লাসে জি, পরে মানে আসে, পরে এসে প্রশ্ন করে, এগুলা ক্লাস সারা বেলা ক্লাস করে না, পরে এসে প্রশ্ন করে। ওস্তাদ জি, কাওয়াইদুল ফিকি তো আমরা তো মানে এই প্রথম ওস্তাদ জি, সাময়িক আপনি তো পরীক্ষা দিয়েছি। আপনার ক্লাসের মধ্যে বুঝাচ্ছেন এভাবে অনর্থক। ওস্তাদ জি, জি এগুলো বলেন। অযথা প্রশ্ন মনে হচ্ছে। ভাইজান এমন প্রশ্ন না করে ওস্তাদ যে বিরক্ত হয়ে যায়। জি জি প্রতিদিনই ওস্তাদ জি, এগুলো শেষ। পড়ানো হচ্ছে, প্রতিদিনই বলা হচ্ছে, এড়ানো দেওয়া আলহামদুলিল্লাহ, হচ্ছে। মোটামুটি ওস্তাদ জি অনেক আচ্ছা সময় দিচ্ছে, আর এই ওস্তাদ জি আজকের কষ্ট না ক্লাসটা দিই। তো আমাদের প্রশ্ন উত্তরের জন্য রাখা হয়েছে। আচ্ছা, এখন না সাথী প্রশ্ন ভাইয়েরা, করার সমস্যা নেই, আমাদের উস্তাদ জি কথা বলেন না, বলছিলেন সবাই আজকের কথা ক্লাসটা বলেন না। হলো প্রশ্ন উত্তর সম্পর্কে। ভাই যেগুলো আপনারা আমরা যারা আলোচনা করতে করেছি, পারেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কেউ কেউ আছেন আজাইরা যারা প্রশ্ন করার পরে দরকার এসে নাই তো। ক্লাসে জয়েন করেছেন, এই জন্য হয়তো ভাই আগে আমরা এগুলো যারা আজাইরা ক্লাসে প্রশ্ন। রেগুলার আহ, থাকি আমাদের তো জানা আছে, কিন্তু যারা আচ্ছা নতুন শোনেন, আসছে বা ক্লাস কথা করে বলেন তাদের না, জানা কথা দরকার আছে। বলেন না, সবাই কথা বললে তো সমস্যা। দেখেন, আপনাদেরকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, পরীক্ষা কিভাবে খাতা জমা দিবেন কি, এগুলো আবার লিখিত ভাবে আমরা দেব। এখানে তো আলোচনা করা হয়েছে, তারপর আবার মৌলিক বিষয়গুলো আমরা লিখিত ভাবে আবার মাদ্রাসা গ্রুপে দেব। চিন্তার কিছু নেই। এরপরেও যেগুলো আলোচনা করে আলহামদুলিল্লাহ, এগুলো শুনলে তো আপনাদের সব অ্যান্সার পেয়ে গেছেন। তারপরেও যদি কোনো কিছু অস্পষ্ট থাকে, মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ব্যক্তিগত ভাবে, ওইখানে আবার জিজ্ঞাসা করবেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, মোটামুটি তো সব হয়ে গেছে, সব জানা হয়ে গেছে। ওস্তাদ জি, জি আমরা তো নতুন কাওয়াইদুল ফিকি পরীক্ষা দিব, তো বিগত বছরের যদি কাওয়াইদুল ফিকির মানে কিছু প্রশ্ন আমাদেরকে দেওয়া হতো, তাহলে আমরা সেখান থেকে কিছু ধারণা নিতে পারতাম। না না, আমরা এই ধরনের কাজ করি না। বিগত বছর ছাত্রদের কোনো প্রশ্ন, কোনো কিছু এগুলো আমরা দেই না। এগুলো দিলে ছাত্ররা পড়াই বাদ দিয়ে, যেটা বেফাকের ক্ষেত্রে আমরা দেখেছি, কিতাব পড়া বাদে দিয়ে দিস, সব ওই প্রশ্নগুলি নিয়ে বসে থাকে। পরবর্তীতে কি হয়েছে, এই যে এই বছর আহ বেফাকের থেকে সিদ্ধান্ত হয়েছে যে প্রশ্ন মধ্যে যেগুলো প্রশ্ন আছে এগুলো থেকে আর প্রশ্নই করা হবে, কোনো প্রশ্ন যেন না আসে, একবার কিতাব থেকে যেন মোতালা করে যেন পরীক্ষা দিতে হয়, ওইভাবে প্রশ্ন করছে। তো আমাদেরও এটাই, কোনোভাবে আমরা বিগত বছরের ছাত্রদের কোনো প্রশ্ন আমরা দেই না। প্রশ্ন দিলে ছাত্ররা প্রশ্ন নিয়ে বসে থাকে, আর কিতাব পড়ে না। আর কিতাব না পড়লে এমনি তো সারা বছর পড়া হয় না, অনেকের কর্মব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে পড়া হয় না। পরীক্ষার কারণে তাও একটু পড়া হয়, এই জন্য আমরা কোনো প্রশ্ন দিয়ে থাকি না। আর আপনাদের জানিয়ে রাখি, আমরা ইতিমধ্যে ক্লাস শেষ হলে আপনাদের এলান্তে জানিয়ে দেবো, আগামীকাল থেকে, আজকে হলো মঙ্গলবার, আগামীকাল থেকে 3 দিন আপনাদের পরীক্ষার খেয়াল থাকবে, পরীক্ষা প্রস্তুতির সময় থাকবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই শুক্রবার তো এমনিও ছুটি থাকে, ধরতে পারেন আপনারা 2 দিন। 2 দিন হলো পরীক্ষার প্রস্তুতির সময় দেওয়া হবে। শনিবারের দিন
থেকে পরীক্ষা শুরু হবে, শনিবারের দিন কাওয়াইদুল ফিক এবং রবিবারের দিন তামরিন পরীক্ষা হবে। আর আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কোনো কিছু জানার থাকলে আপনারা ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন। 10:30 পার হয়ে গেছে ইতিমধ্যে। ওস্তাদ জি, এই 2 দিন কি ক্লাস বন্ধ থাকবে? জি জি, ক্লাস বন্ধ থাকবে। আমাদের তো কিতাবও শেষ হয়ে গেছে। আর আপনাদের এই 2 দিন হলো পরীক্ষার প্রস্তুতির জন্য থাকবে। ক্লাস টাইমে আপনার পরীক্ষার প্রস্তুতি নেবেন। যেমন ভাবে অফলাইনে পরীক্ষার প্রস্তুতির জন্য দেয় না, খ্যাপ দেয় না, জি 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 এরকম ওই রকম ভাবে আমরাও এখানে দিই। তবে আমরা সময়টা কম জি দিই, অফলাইনে সময় বেশি দেয়, 10 দিন 15 দিন 1 সপ্তাহ দেয় বা আরো বেশি দেয়। জি। যেহেতু আমাদের হাতে সময় কম, এই আমাদের নেশাবটা একটু বড়, ওইদিকে লক্ষ্য করে সময় কম থাকে। ওস্তাদ জি, আমাদের এই প্রথম শ্রেণীর পরীক্ষার পরে কোন কিতাব পড়ানো হবে জানাই এটা দিতে বলা পারবেন? হয়েছে তো, উসুল ইফতা ওয়া আদাব। এগুলো তো বারবার বলা হচ্ছে, অযথা প্রশ্ন করে। নিয়মিত ক্লাস না করলে তো এই এরকম হতেই কিতাবটা পারে। পড়ানো হবে। এটাও আমরা লিখিত ভাবে জানাবো, সমস্যা নেই। পরীক্ষা শেষ কথা হয়ে বলে গেলে, কি করেন? পরীক্ষা না, যখন শেষ উস্তাদের হয়ে যাবে তখন আমরা এটা এলান দিয়ে জানিয়ে দেবো। কিছু কিছু প্রশ্ন আছে আপনাদের করতে হবে না, কারণ আমরা জানি এগুলো আপনাদের জানার দরকার আছে। এগুলো আমরা পরীক্ষা শেষ হলে এলান দিয়ে জানিয়ে দেব। তখন আপনারা পরীক্ষার যে কয়েকদিন ছুটি থাকবে, এবার আমরা ছুটি কম দেব, যেহেতু ইতিমধ্যে আপনারা জানেন দেশের মধ্যে একটা ইনকিলাব হয়ে গেছে, স্বাধীনতা হয়ে গেছে। এই স্বাধীনতা উপলক্ষে কয়েকদিন আমরা ক্লাস করতে পারিনি, এই জন্য ছুটি একবার সীমিত থাকবে। কেউ এই জন্য বেশি ছুটির আবদার করবেন না। যদিও আমরা বিগত বছরে সবসময় আমরা 1 সপ্তাহ করে ছুটি দেই, পরীক্ষার ছুটি এবারে কম থাকবে। আর কয়দিন ছুটি থাকবে এগুলো ইনশাল্লাহ পরীক্ষা শেষে আপনারা এলান আকারে দেওয়া হবে, তখন জানতে পারবেন। পরীক্ষা শেষ হয় না, জানা থাকে, তারপরেও কোন কিতাব পড়াবে সেটা নিয়ে ব্যস্ত থাকে আগে। আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ। আগে রেজাল্ট দেওয়া হবে কিনা এই বিষয়টা জানতে চায়, পরীক্ষা দেওয়ার না কোনো খোঁজ খবর নাই। আসসালামু ফালতু আলাইকুম কিছু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।